আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ফোকাস কর্তৃক যে মডেল টেস্ট হচ্ছে সেই মডেল টেস্টের বাংলা অংশের যে প্রশ্ন বিশ্লেষণ আছে আমরা সেই প্রশ্ন বিশ্লেষণ শুরু করছি। 4 নাম্বার মডেল টেস্টের আমরা সেট এ দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল, রায়দুল্লভকে মাসে মাসে বেতন দিত কে? অর্থাৎ এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সিরাজউদ্দৌলা নাটক থেকে এসেছে। সিরাজউদ্দৌলা নাটক। এই সিরাজউদ্দৌলা নাটকে আমরা যদি রাজবল্লভের উক্তি বিশ্লেষণ করি, আমরা রাজবল্লভের একটা উক্তি দেখব যে রাজবল্লভ বলতেছে যে সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খোঁজে। যদি সুযোগ নাই খুঁজতো তাইলে এই যে রায়দুল্লভ মাসে মাসে আমার থেকে যে বেতনটা পাচ্ছে সেই বেতন দিয়েই তো তার স্বর্গ হাতে পাবার কথা। কিন্তু এরপরেও রায়দুল্লভ এসে কি আবদার করেছে যে সে যেন কি হতে পারে, সিপাহসালা হতে পারে। তাহলে এই যে উক্তিটি, সেই উক্তিটি যিনি করেছেন তিনি হচ্ছেন রাজবল্লভ। 2 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, আমরা 2 নম্বর প্রশ্নে পাচ্ছি বাংলায় সরল বর্ণ ও যৌগিক স্বরজ্ঞাপক বর্ণের অনুপাত কত? সমস্যাটা যেখানে হচ্ছে আমরা এই সরল বর্ণটাই ধরতে পারছি না। মনে রাখবেন, এই সরল বর্ণের আরেকটা নাম থাকতে পারে অসংযুক্ত বর্ণ, অথবা শুধু থাকতে পারে যে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি। তাহলে সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ বা বাংলা বর্ণমালায় শুধু বর্ণের সংখ্যা যেটাই বলুক, এখানে উত্তর হবে 50টি। এবং যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, এই যৌগিক স্বরজ্ঞাপক যে বর্ণ আছে এটার সাথে অন্য নাম থাকতে পারে যুগ্ম স্বরজ্ঞাপক বর্ণ, যুগ্ম স্বরজ্ঞাপক বর্ণ, অথবা থাকতে পারে দ্বিস্বরজ্ঞাপক, দ্বিস্বরজ্ঞাপক। মনে রাখবেন, বর্ণের কথা যদি উল্লেখ থাকে যে যৌগিক স্বরজ্ঞাপক, যুগ্ম স্বরজ্ঞাপক বা দ্বিস্বরজ্ঞাপক বর্ণের কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে উত্তর হবে 2টি, ওই আর ও। তাহলে দেখেন এবার বাংলায় সরল বর্ণ ও যৌগিক স্বরজ্ঞাপক বর্ণের অনুপাত, তাহলে আমরা পাচ্ছি 50:2, অর্থাৎ উত্তরটা হবে সি। এখানে যদি বলা থাকতো যৌগিক স্বরধ্বনি কতটি, দেখেন বর্ণের ক্ষেত্রে উত্তরটা বলেছি 2টি। যদি বলা থাকতো যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর ধ্বনি বা যুগ্ম স্বর ধ্বনি, সেই ধ্বনি থাকলে আপনার উত্তর করতে পারতাম 25, কিন্তু ধ্বনি নাই, আছে বর্ণ, এই জন্য উত্তরটা করতে হয়েছে 2টি, অর্থাৎ 50:2। প্রশ্ন নম্বর 3, সেবা করার ইচ্ছা। দেখেন, সেবা করার ইচ্ছা, এটার উত্তর হবে শুশ্রূষা, শুশ্রূষা। যদি শ্রীশিক্ষা, এই শ্রীশিক্ষার যে এক কথায় প্রকাশ সেটা হবে সৃষ্টি করবার ইচ্ছা, সৃষ্টি করবার ইচ্ছা। বিবক্ষা যেটা আছে সেই বিবক্ষাটা হবে বলবার ইচ্ছা। তাহলে বলবার ইচ্ছা যেটা, সেটার এক কথায় প্রকাশ যদি চাই সেক্ষেত্রে আমরা বলবো বিবক্ষা। অন্যদিকে চিকিৎসা যেটা আছে সেটা হবে করবার ইচ্ছা, করবার ইচ্ছা। এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়তে পারি, প্রাসঙ্গিক আরেকটা বিষয়, অনুকরণ করবার ইচ্ছা যদি থাকে, অনুকরণ করবার ইচ্ছা, সেক্ষেত্রে এক কথায় প্রকাশ হবে অনুচিকিৎসা, অনুচিকিৎসা। তাহলে যেহেতু ছিল সেবা করার ইচ্ছা, এক্ষেত্রে উত্তরটা হবে শুশ্রূষা। আর আছে আর নাই দিয়াছি ভরে, চরণটির আর আছে কার কথা? আমরা জানি এই চরণটি নেওয়া হয়েছে সোনার তরী কবিতা থেকে, সোনার তরী। এই সোনার তরী কবিতায় আমরা দেখেছিলাম যে কৃষক এবং মাঝি ছিল। তো সেক্ষেত্রে মূল যে কবিতাটায়, মূল কবিতায় লাইনটা মূলত ছিল এমন, আর আছে
অর্থাৎ কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া ছিল। তখন উত্তরটা হয়েছিল আর নাই দিয়াছি ভরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ এই আর আছে যে উক্তিটি, সেই উক্তিটি হবে মাঝির। মনে রাখবেন আমাদের যে পঠিত অংশটুকু আছে সোনার তরী কবিতায়, এই পুরো সোনার তরী কবিতা জুড়ে এই একটা লাইন আর আছে, শুধুমাত্র এইটাই ছিল মাঝির উক্তি। এর বাইরে প্রতিটা উক্তি ছিল বিশকের। এজন্য উত্তরটা হয়েছে মাঝির উক্তি। পরের প্রশ্নে যদি আমরা যাই, নিচের কোনটি প্রত্যয়জনিত অশুদ্ধের উদাহরণ? তাহলে প্রত্যয়জনিত শুদ্ধ শব্দ চাইনি, চাইছে অশুদ্ধ শব্দ। দেখেন আমরা জানি প্রত্যয় একবার ব্যবহার হওয়ার পর যদি দুইবার ব্যবহার করি, অর্থাৎ প্রয়োগ করার পরে আবার পুনরায় আবার প্রয়োগ করলে সেটাতে ভুল হতে পারে। তো দেখবেন এই সৌন্দর্য একটা শব্দ, ধরেন এই সৌন্দর্যতে মূল শব্দটা ছিল সুন্দর, এই সুন্দরের সাথে অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হওয়ার পর হয়ে গেছে সেটা সৌন্দর্য। অথবা আমরা যদি সৌন্দর্যের এখানে সুন্দরতাও লিখতে পারতাম, সেক্ষেত্রে সুন্দরের সাথে তা প্রত্যয় যুক্ত হতো, সুন্দরতা। ঠিক একইভাবে এই উৎকর্ষ শব্দটাই সঠিক, এর সাথে নতুন করে যদি তা যুক্ত করি তাহলে ভুল হয়। ঠিক যেভাবে যদি আমরা এই সৌন্দর্যের সাথে আবার নতুন করে তা যুক্ত করে যদি এইভাবে লিখতাম যে সৌন্দর্যতা, এটা যেমন ভুল প্রত্যয়জনিত, ঠিক একইভাবে এই উৎকর্ষতাও নতুন করে আরেকটা প্রত্যয় যোগ করার কারণে ভুল। মূলত উৎকর্ষ যে শব্দটা, এই শব্দটাই সঠিক, এই তাটার এখানে প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই, এই জন্য এটা প্রত্যয়জনিত ভুল। মনে রাখবেন এই ভরসমতা যেটা আছে, এটা আরেকটা শুদ্ধ রূপ থাকতে পারে এমন ভারসাম্য। দরিদ্রতা যেটা আছে, এটা আরেকটা শুদ্ধ রূপ থাকতে পারে এমন দারিদ্র। এগুলো কিন্তু প্রত্যয়জনিত, কিন্তু অশুদ্ধ নয়, এগুলো কিন্তু শুদ্ধ। অশুদ্ধ তাইলে কোনটা পাইলাম আমরা? এই উৎকর্ষতা। আমরা পরের প্রশ্নে যাই। বাংলা অভিধানে বর্ণানুক্রম অনুযায়ী কোন শব্দগুচ্ছ শুদ্ধভাবে বিন্যস্ত? যে প্রশ্নটা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেগুলার আসতেছে, আমরা সেই প্রশ্নটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি, সবাই একটু লক্ষ্য করব। তাহলে আমরা প্রথম কাজ হবে আমাদের প্রতিটা শব্দের প্রথম বর্ণের দিকে তাকানো। তো এখানে দেখা যাচ্ছে প্রতিটা শব্দের প্রথম বর্ণে গ আছে, এটা নিয়ে তাহলে সমস্যা নাই। তাহলে এবার আমাদের কাজ হবে এটার সাথে কোন কার চিহ্নগুলো আছে সেই কার চিহ্নগুলো দেখব, সেই অনুযায়ী আমরা সিরিয়ালটা সাজানোর চেষ্টা করব। তাহলে দেখি, এখানে প্রথমে কার চিহ্ন আছে ওকার, এখানে গর সাথে আছে রস্য উকার, এখানে আছে রস্য ইকার, আর এখানে আছে রিকার। আমরা কমন সেন্স দিয়ে জানি যে অ আ রস্যই দীর্ঘই রস্য উ, তবে রস্যইটা আগে হওয়ার কথা, যেহেতু আগে নাই তার মানে এটা ভুল। পরেরটাই দেখি, পরেরটায় তো গ আছে সবগুলোতে, কার চিহ্নগুলো আমরা দেখবো। এখানে গর সাথে আছে রস্য ইকার, এখানে গর সাথে আছে রিকার, এখানে গর সাথে আছে রস্য উকার, আর এখানে গর সাথে আছে ওকার। তাহলে আমরা জানি রিটা রস্যর পরে হওয়ার কথা, যেহেতু আগে আছে, তার মানে এইটাও ভুল। 3 নাম্বারটাই আমরা যাই, একটু লক্ষ্য করি। এখানে গর সাথে রস্য উকার, এখানে গর সাথে রস্য ইকার, এখানে গর সাথে ওকার, আর এখানে গর সাথে আছে রিকার। কমন সেন্স দিয়ে আমরা জানি রস্য ইকারটা আগে আসে, যেহেতু রস্য ইকার আগে নাই পরে দেওয়া আছে, তার মানে এটাও ভুল। তাহলে এবার দেখি শুদ্ধ কোনটা। এখানে দেখেন গর সাথে কি আছে? রস্য ই, এখানে গর সাথে আছে রস্য উ, রস্য উ, এখানে গর সাথে আছে, এখানে গর সাথে যেটা আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, যে এখানে গর সাথে আছে রি, আর এখানে গর সাথে আছে ও। তাহলে গর সাথে রিও আছে, আবার কি আছে? ও আছে। তাহলে একটু লক্ষ্য করো, এটা একটু আমরা মুছে দিই, দিয়ে ওকে, এখানে গর সাথে রি, এখানে গর সাথে ও। তাহলে একটু লক্ষ্য করো। হ্যাঁ, এবার যে বিষয়টা একটু দেখবা, তাহলে এখানে দেখো প্রথমে ছিল রস্যই, প্রথমে ছিল রস্যই, রস্যই, এরপর দেখো অ আ রস্যই দীর্ঘই রস্য উ, তাহলে রস্য উ, এরপরে দীর্ঘ উ, এরপরে রি, এরপরে এ ওই ও। তার মানে দেখো সিরিয়ালটা কিন্তু ঠিক আছে। যেহেতু সিরিয়ালটা ঠিক আছে, এই জন্য এই 3টা ভুল হলেও 4 নাম্বারটা সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝেছো। আমরা পরের প্রশ্ন যেটা আছে সেটাতে যাই। সভ্য থেকে শৈব্য
কোন ধরনের ধ্বনি পরিবর্তন। তাহলে তোমরা দেখতেছো যে রস্যই আসছে মাঝে, তোমরা শুরুতেই যেটা দাগাচ্ছ সেটা হচ্ছে মধ্য স্বরাগম। তোমাদের মতে যে শুরুতেই বলছে এটা মধ্য স্বরাগম, কারণ মনে হচ্ছে মাঝখানে একটা স্বরধ্বনি আগমন ঘটছে। কিন্তু মনে রাখবা এইটার উত্তর মধ্য স্বরাগম হবে না। এটার ক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটার নাম হয়ে যাচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা অপিনিহিতি কেন? আমরা তো জানি অপিনিহিতি হচ্ছে পরের রস্যই বা পরের রস্য উকারটা যদি আগে আসে সেক্ষেত্রে অপিনিহিতি, কিন্তু এখানে তো এমন কোনো ঘটনা ঘটলো না। মনে রাখবেন অপিনিহিতির ওইটা একটা রুলস, পাশাপাশি আরেকটা রুলস আছে যে যুক্ত বর্ণের পূর্বে রস্যই আসলে অপিনিহিতি হয়। আর এই যুক্ত বর্ণের মধ্যে বিশেষ করে জ ফলার পূর্বে, বিশেষ করে কার পূর্বে? জ ফলার পূর্বে যদি এই রস্যের আগমনটা ঘটে সেটার নামও বলে অপিনিহিতি। ঠিক কিভাবে একটু লক্ষ্য করো। সভ্য, দেখো তো ভর সাথে একটা জ ফলা বা যুক্ত ব্যঞ্জন আছে। এই যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি রস্যই আসে, সভ্য থেকে বলছি শৈভ্য। তাহলে দেখেন তো এই যুক্ত ব্যঞ্জনের আগে রস্যই আসছে, এই জন্য এটা মধ্য স্বরাগম না হয়ে উত্তরটা হয়ে গেছে অপিনিহিতি। আমরা যদি বলি বাক্য, বাক্য থেকে বাক্য। আমরা যদি বলি সত্য, সত্য থেকে সৈত্য। আমরা যদি বলি সাধ্য, সাধ্য থেকে সাহিধ্য। সবগুলোতে দেখেন যুক্ত ব্যঞ্জনের পূর্বে বিশেষ করে জ ফলার পূর্বে রস্যের আগমন ঘটছে। এই জন্য এটাকে আপাত দৃষ্টিতে দেখলে মধ্য স্বরাগম মনে হলেও আমরা মধ্য স্বরাগম উত্তর করব না। সবগুলোর ক্ষেত্রেই উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপিনিহিতি। আশা করছি আপনারা ক্লিয়ার। আমরা পরের প্রশ্নে যাই। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। উক্তিটিতে বিলাসীর যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। বিলাসী গল্প থেকে নেওয়া একটা লাইন। দেখেন, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে মোটামুটি প্রশ্নকর্তা যে ভাবনা নিয়ে প্রশ্ন করেছে সেই উত্তরটা প্রাধান্য পায়। তো এই ক্ষেত্রে দেখেন একটা বিষয়, আমরা যথাসম্ভব ফোকাস থেকে এই ক্ষেত্রে উত্তরটা করা হয়েছে মানব দরদী। মানব দরদী এই কনসেপ্টে, কারণ এই যে ঘন জঙ্গলের পথটা যখন পাড়ি দিতে গিয়ে সে বিপদে পড়তে পারে, এই জন্য আমাদের বিলাসী তাকে বলছে, তাকে নিয়ে একটু উদ্বিগ্ন ছিল। এই উদ্বিগ্ন থাকার কারণে এই উত্তরটা মানব দরদী নিয়েছে। আবার অন্য মানসিকতার যদি কেউ থাকে বা এমন যদি আমরা কাউকে পাই যে শিক্ষকের মানসিকতা অনুযায়ী আমরা বলছি উত্তরটা চেঞ্জ হতে পারে প্রশ্নকর্তার মানসিকতা অনুযায়ী, সেক্ষেত্রে আমরা সেবা পরায়ণতা উত্তরটাকে আমরা গ্রহণ করতে পারি। কারণ দেখেন সেবা পরায়ণতা কি কারণে, এই যে এই পথটা কিন্তু তাকে আমাদের যিনি বিলাসী কিন্তু ন্যাড়াকে পার করে দিত যদি না আমাদের মৃত্যুঞ্জয় অসুস্থ থাকতো। তার মানে এটার মধ্য দিয়ে তার কিন্তু একটা কেয়ারিং মনোভাবও প্রকাশ পাচ্ছে। কেয়ারিং মনোভাব, এই কেয়ারিং মনোভাব প্রকাশ পাওয়ার কারণে আমরা কিন্তু এটাকে সেবা পরায়ণতা উত্তর করতে পারি। তো এই ধরনের প্রশ্নগুলো সচরাচর হতে পারে এমন কিছু যে দুইটা উত্তর মনে হচ্ছে। দেখেন এই প্রশ্নগুলোতে একদম টু দ্য পয়েন্ট উত্তর ওভাবে যদি বলি বের করাটা তুলনামূলক টাফ। তো এক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে আমরা সচরাচর ক্লাসে পড়ানোর চেষ্টা করছি সেবা পরায়ণতা, এবং মানব দরদী ওই যে বললাম ওই দিক থেকে আমরা নিতে পারি যে এইটার ক্ষেত্রে যে বিষয়টা যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, অর্থাৎ ন্যাড়া যে পথটা পার হবে সেইটা নিয়ে আমাদের বিলাসী উদ্বিগ্ন ছিল, এই জন্য এখানে উত্তরটা করা হয়েছে মানব দরদী। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার অনস্বীকার্য অনুষঙ্গ হলো প্রতিদিন নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। বাক্যটিতে কতটি উপসর্গ আছে? তাহলে আমরা এই উপসর্গগুলো নির্ণয় করে ফেলি, দেখি কয়টা উপসর্গ আছে। আমরা জানি উপসর্গগুলো শব্দের শুরুতে যুক্ত হয়। তাহলে প্রতিযোগিতামূলক, এই যে প্রতিটা আমরা একটা দেখতেছি উপসর্গ, আমরা যদি একটু লক্ষ্য করি প্রতিটা একটা উপসর্গ, এখানে প্রতি একটা উপসর্গ।
এরপরে পরীক্ষায় যদি যাই, পরীক্ষায় গিয়ে আমরা পাবো পরি একটা উপসর্গ। আমি পরে বিশ্লেষণ করে দেখাচ্ছি। অনস্বীকার্যে গিয়ে একটা উপসর্গ আসবে, এখানে অনুসঙ্গতে গিয়ে একটা উপসর্গ আসবে, এরপরে প্রতিদিনে গিয়ে প্রতি একটা উপসর্গ আসবে। তার মানে 1 2 3 4 5টি, অর্থাৎ 5টি উপসর্গ আছে। 5টি উপসর্গ আছে। কয়টি আছে তাহলে? 5টি। তাহলে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব যে কয়টি উপসর্গ টোটাল। এই যে 5টি উপসর্গ আছে, সেই 5টি কি কি? একটা হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতি, একটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে পরি, একটা হচ্ছে অনস্বীকার্যের ক্ষেত্রে যেটা অন হিসেবে এখানে আমরা পাচ্ছি। এরপরে অনুসঙ্গ, একটা হচ্ছে অনু, প্রতিদিন এই প্রতি। তাহলে 1 2 3 4 5 এই 5টা উপসর্গ এখানে আছে। এই জন্য উত্তরটা হবে কয়টি? 5টি। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পাথর এবার হঠাৎ নড়ে, লাল সালু উপন্যাসের আলোচ্য পাথরটাকে। আমরা দেখি যে রহিমা আমাদের মজিদের গা টিপে দিচ্ছিল, কিন্তু মজিদ কোনো কথা বলতেছিল না, পাথরের মতো নিশ্চুপ হয়েছিল। তো যখন মজিদ বলল যে শুনলাম, আমাদের রহিমা বলল যে শুনলাম পাশের গ্রামে একজন পীর সাহেব আসছে, তিনি নাকি মৃত মানুষকে জীবন্ত করতে পারে, তখন সেই মজিদ সাহেব একটু নড়ে ওঠে, অর্থাৎ পাথর এবার হঠাৎ নড়ে। তাহলে পাথর এবার হঠাৎ নড়ে বলতে কাকে বোঝাচ্ছে? মজিদকে বোঝাচ্ছে। তাহলে উত্তরটা হবে মজিদ। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নে গিয়ে আমরা যেটা পাচ্ছি, নিচের কোনটি সন্ধিজনিত ভুলের উদাহরণ নয়? ভুলের উদাহরণ নয় মানে সঠিক কোনটি? তাহলে ভুলের উদাহরণ নয়, তার মানে এখানে চাইছে যে সঠিক কোনটি। আমরা আগে দেখি যে ভুল কোনগুলো, যেগুলো ভুল তার বাইরে যেটা থাকবে সেটাই সঠিক। তাহলে বিপজ্জনক, আমরা জানি বিপজ্জনক সন্ধি সাধিত শব্দ হতে পারে না। কি কারণে? এইটা যদি সন্ধির মাধ্যমে হয় তাহলে হবে বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক সমান বিপজ্জনক, বিপজ্জনক। কিন্তু বর্গীয় দুইটা জ নাই, এই জন্য এটা হবে না উত্তর। এরপরে শরৎচন্দ্র, শরৎচন্দ্রের ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রেও যেটা হবে শরৎ যোগ চন্দ্র, সন্ধির মাধ্যমে হওয়ার কথা দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব। তাহলে শরৎচন্দ্র, যেহেতু এমন নয় তার মানে এটাও নয়। এরপর বিদ্যুৎ শক্তি, তাহলে এটা যদি আমরা পাই বিদ্যুৎ যোগ শক্তি সমান বিদ্যুৎ শক্তি, কারণ দ্বিত্ব ব্যঞ্জন হবে আমরা জানি, আর 6-6 নিয়ম অনুযায়ী বিদ্যুৎ শক্তি। বদ্ধালয়, এটাকে যদি আমরা ভাঙি তাহলে বধূ যোগ আলয় সমান পাচ্ছি আমরা বদ্ধালয়। তার মানে এটা ঠিক আছে, এই জন্য উত্তরটা হবে এটা। আর বাকি তিনটার ক্ষেত্রে কিন্তু সন্ধিজনিত ভুল আছে। একটা বিষয় একটু লক্ষ্য করেন, শরৎচন্দ্র, মনে রাখবেন যদি বলে বানানগত দিক থেকে, বানানগত দিক থেকে বা সন্ধিগত দিক থেকে কোন শব্দটি শুদ্ধ, বানানগত দিক, বানানগত দিক থেকে যদি বলে কোন শব্দটি শুদ্ধ, একটা ধরেন দিল শরৎচন্দ্র আর একটা ধরেন দিল শরৎচন্দ্র, যদি বানানগত বা সন্ধিগত দিক থেকে বলা থাকে তাহলে মনে রাখবেন এটা ভুল হবে, এটা সঠিক হবে। আর যদি এমনি বলা থাকে যে লেখক হিসেবে, সেক্ষেত্রে এটা সঠিক হবে। আশা করছি বুঝেছেন। ওকে, এই প্রশ্নটা নিজের কোনটি সন্ধিজাত ভুলের উদাহরণ নয় মানে সঠিক শব্দ, তাহলে সঠিক শব্দ হবে ঘ। নেক্সট, শশব্যস্ত কোন সমাসের উদাহরণ? আমরা জানি কর্মধারয় সমাসের উপমান, উপমিত আর রূপক কর্মধারয়, এই তিনটা সমাসের ক্ষেত্রে তুলনা করা বোঝায়, তুলনা। এখন এই তুলনাটা যদি নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে হয়, কার কার মধ্যে? নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে, এবং তুলনাটা যদি সত্য হয়, এবং এখানে যদি একটা সাধারণ গুণের উল্লেখ থাকে, তাহলে এইগুলো যদি কনসেপ্ট বোঝায় তাহলে সেটা হয় উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। এবার দেখেন তো শস্য, শস্য মানে হচ্ছে খরগোশ, শস্য মানে খরগোশ, তাহলে খরগোশ অবশ্যই নাউন, ব্যস্ত তাই এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাই দেখেন নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে
তুলনা হচ্ছে। এবার দেখেন তো খরগোশ অবশ্যই ব্যস্ত একটা প্রাণী, তার মানে তুলনাটা সত্য। খরগোশের সাধারণ গুণ হচ্ছে ব্যস্ত, সাধারণ গুণের উল্লেখও আছে, এজন্য এটাকে আমাদের বলতে হচ্ছে উপমান কর্মধারায় সমাস। তাহলে শস্য ব্যস্ত কোন ধরনের সমাস? উপমান কর্মধারায় সমাস। আমরা এখানে আরো কয়েকটা বিষয় উল্লেখ করতে পারি, যেমন কাজল কালো, আমরা বলতে পারি অরুণ রাঙা, অরুণ রাঙা, আমরা বলতে পারি হরিণ চপল। এই সবগুলোই হবে মূলত উপমান কর্মধারায় সমাস। পরের প্রশ্নে যাই আমরা। সেই ফুল আমাদেরই প্রাণ, এই লাইনটা বলেন তো দেখি কোথা থেকে নেয়া? ফেব্রুয়ারি 1969 কবিতা। বলছে সেই ফুল আমাদেরই প্রাণ, আনন্দ আর রৌদ্রে দুঃখ ছায়, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ আর রৌদ্রে দুঃখ ছায়। আপনি যদি শব্দার্থ অংশটুকুতে যান তাহলে আপনি সোজা পাবেন সেই ফুল বলতে যে ফুলটাকে বোঝাচ্ছে এর হচ্ছে বাংলা ভাষাকে বোঝাচ্ছে, বাংলা ভাষা। তার উত্তর হবে বাংলা ভাষা। যদি কখনো অপশনে বাংলা ভাষাটা না থাকে তাহলে আপনি বাঙালি জাতীয়তাবাদী চেতনা বা চেতনা এই বিষয়টাকে যদি অপশনে থাকে উত্তর করতে পারেন। তবে বাংলা ভাষা আর চেতনা দুইটাই যদি অপশনে থাকে সেক্ষেত্রে আপনি উত্তরটা করবেন বাংলা ভাষা। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। বাংলায় অনুবাদ করো ওয়েস্ট নট, আর একটা বলছে ওয়ান্ট নট। তাইলে ওয়েস্ট মানে তো আমরা জানি যে নষ্ট না করা, তাহলে অপচয় করো না, অন্ট অভাবও হবে না, এটা হবে ওয়েস্ট নট ওয়ান্ট নট। এটার ক্ষেত্রে উত্তরটা হবে অপচয় করো না, তাহলে কি হবে না? অভাবও হবে না। আমরা বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। যে অতিভক্তি চোরের লক্ষণ, এটার যে অনুবাদ সেটা হবে টু মাচ কার্টেসি, টু মাচ কার্টেসি, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট, টু মাচ ক্রাফট, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। এটা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। আরেকটা আছে উলু বনে মুক্ত ছাড়ানো, তাহলে এটা হবে উলু বনে মুক্ত ছাড়ানো। তাহলে টু কাস্ট পালস, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন, টু কাস্ট পালস বিফোর সোয়াইন, এটা হবে উলু বনে মুক্ত ছড়ানো। অন্যদিকে টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট, এটা হবে অতিভক্তি চোরের লক্ষণ। ওয়েস্ট নট ওয়ান্ট নট, এটা হবে অপচয় করো না, অভাবও হবে না। নেক্সট, বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে কার ডমরু ত্রিশূল বলে উল্লেখ করেছেন? এটা তো কবিতার লাইন থেকে হুবহু আসা। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি কবিতার লাইন থেকে হুবহু আসা, সেই প্রশ্নটা বলছে আমি পিনাক পনির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। তাহলে এটা পিনাক পনির ডমরু ত্রিশূল, আর ধর্মরাজের বললে সেক্ষেত্রে হবে দণ্ড। তাহলে ডমরু ত্রিশূলটা কার? পিনাক পনির। তাহলে উত্তর হবে ঘ। এই ছিল মোটামুটি মডেল টেস্ট 4-এর অফলাইন অংশ। এবার আমরা অনলাইন যে পার্টটা আছে সেই অনলাইন পার্টের 15টা বা 20টা প্রশ্ন আছে সেটা দেখার চেষ্টা করব। নাম্বার 1-এ যে প্রশ্নটা করেছে, ঘোষ, মহাপ্রাণ ও ওষ্ঠ বর্ণ নিচের কোনটি? তার মানে শুধু ঘোষ হইলেই হবে না, সেটাকে মহাপ্রাণ হতে হবে এবং পাশাপাশি কি হতে হবে? ওষ্ঠ হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ওই যে 25টা বর্ণ পড়েছিলাম, তোমাদের মনে পড়ে কিনা, যে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে আমরা যেহেতু একটা ভাগ পাবো, মহাপ্রান্ত 5টার মধ্যে আছে, ঘোষ 5টার মধ্যে আছে, আমরা আগে ওষ্ঠটা বের করে ফেলি যে ওষ্ঠ কোন। তোমাদের মনে পড়ে কিনা দেখো তো। আমরা বলেছিলাম প্রথম 5টা ছিল কণ্ঠ, তারপরে 5টা ছিল তালব্য, এরপরে 5টা ছিল মূর্ধ, তারপরে 5টা ছিল দন্ত এবং লাস্ট 5টা ছিল ওষ্ঠ। এবং সেই লাস্ট 5টার মধ্যে আমরা পাই প, ফ, ব, ভ, ম। মনে পড়ে তো? এবার আমরা বলেছিলাম যে এইগুলোর একটা ভাগ করেছিলাম। আমরা বলেছিলাম প্রথম যে 2টা ধ্বনি, এই প্রথম 2টা ধ্বনির নাম আমরা বলেছিলাম অঘোষ, আর পরের যে 3টা ধ্বনি, এই পরের 3টা ধ্বনির নাম আমরা বলেছিলাম ঘোষ। এটা তো নিশ্চিত। এরপরে আমরা বলেছিলাম যে তাহলে আমরা দেখি একটু ঘোষ, ওষ্ঠ, এর মধ্যে পাচ্ছি কোনটা কোনটা? আমরা ওষ্ঠ আর ঘোষ এই অনুযায়ী আমরা পাচ্ছি ব, ভ, ম। তাহলে অপশনে আছে কি? অপশনে অলরেডি একটা চলে আসছে,
তাহলে এবার মহাপ্রাণে যদি যাই, আমরা জানি জোর যে বর্ণগুলো সেগুলো ছিল মহাপ্রাণ। তাহলে 1 2 3 4, এই যে 4 নম্বর বর্ণ, 4 নম্বর বর্ণ হওয়ার কারণে এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে দেখো প্রথম কথা এগুলো ছিল ওষ্ঠ বর্ণ, ওষ্ঠ। এবার দেখো ঘোষ, এবার মহাপ্রাণে গিয়ে পাইলাম ভ, এই জন্য উত্তরটা হচ্ছে ভ। আশা করছি তোমরা বুঝেছো। আমরা পরের প্রশ্নে যাই। নুরুল হুদার সমস্ত ভালো লাগাটা চির খায় কখন? আচ্ছা, এখানে ওই যে রেইনকোট গল্প থেকে নেয়া, এখানে আমরা দেখেছি যে বাস যখন অপরাধী মুক্ত হয়ে চলতেছিল তখন নুরুল হুদার কাছে ভালো লাগছিল, কিন্তু হঠাৎ যখন ব্রেক কষলো তখন এই যে আনন্দটা বা ভালো লাগাটা, সেই ভালো লাগাটা চির খেয়ে গেল। তার মানে হবে হঠাৎ বাস ব্রেক কষলে। এটা আপনারা মূল পাঠেই পাবেন। নিচের কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? তাহলে আমরা দেখেন তো সত্যবিধানে যে জিনিসটা পড়েছিলাম, অ বা আয়ের পরে হয় দন্ত স, অ বা আয়ের পরে কোন স? দন্ত স। আর অন্য স্বর, অন্য স্বর সাপোজ রস্বই থেকে ও পর্যন্ত, এগুলোর পরে হবে মূর্ধন্য স। তাহলে এবার দেখেন তো পুষ্করণী, এই সবগুলোতেই দেখেন রস্য উকার আছে। তার রস্য উকার মানে অবশ্যই অ আ নয়, তার মানে অন্য স্বর। অন্য স্বর হলে কি হতে হবে? মূর্ধন্য স। তাহলে আগে দেখি মূর্ধন্য স কোথায় আছে। এখানে যেটা আছে এটা দন্তস্ব, তার মানে এটা না, এটা দন্তস্ব, এটাও না, তাহলে মূর্ধন্য স এইটাও আছে, এটাও আছে। দেখবেন আসলে শব্দটা পুষ্করণী না, শব্দটা হচ্ছে পুষ্করিণী, পুষ্করিণী, এই জন্য উত্তরটা হচ্ছে ঘ। মূর্ধন্য স আছে, পুষ্করিণী মেইন শব্দ। পরের প্রশ্নে যাই আমরা। মর্মর থেকে মার্বেল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ওকে, এটার ক্ষেত্রে উত্তরটা হবে বিষমী ভবন। এবার আমরা ব্যাখ্যায় যে কেন বিষমী ভবন উত্তরটা দেখেন। বিষমী ভবন বলতে বোঝায় দুটি সমবর্ণের একটি পরিবর্তন, সেটার নাম হবে বিষমী ভবন। সেইটার নাম হবে বিষমী ভবন, বিষমী ভবন। একটু লক্ষ্য করে দেখি, দুটি সমবর্ণের একটি পরিবর্তন। তাহলে দেখো তো মর্মর, এটাকে যদি আমরা ভেঙে লিখি মর মর, হয়ে যাচ্ছে কি মার বেল। তাহলে একটু লক্ষ্য করো, এখানে বিষমী ভবনই হয়েছে, দুইবার হয়েছে। কিভাবে? মর ম দুইটা সমবর্ণ ছিল, দেখো একটা আছে আর একটা পরিবর্তন হয়ে গেছে। র আর র দুইটা সমবর্ণ ছিল, দেখেন একটা আছে আর একটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে দুইটা সমবর্ণের একটার পরিবর্তন, তার নাম বিষমী ভবন। এখানে ডাবল বিষমী ভবন হয়ে গেছে, তার উত্তরটা হবে বিষমী ভবন। পরের প্রশ্নে যাই আমরা। যে নারীর হিংসা নেই, তাহলে দেখেন যে নারীর হিংসা নেই এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে এখান থেকে যে নারীর হিংসা নেই সেটার উত্তর হবে অনশোয়া। অনশোয়া, যে নারীর হিংসা নেই। এরপরে দেখেন সুস্মিতা আছে, সুস্মিতা হবে যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর সে হবে সুস্মিতা। অন্যদিকে সুচিস্মিতা আছে, সুচিস্মিতা হবে যে নারীর হাসি, যে নারীর হাসি, যে নারীর হাসি কুটিলতা বর্জিত, কুটিলতা বর্জিত। তার প্রশ্নটা ছিল যে নারীর হিংসা নেই, এটা হবে অনুসোয়া। বানানটা একটু লক্ষ্য করবেন, অনেক সময় শুদ্ধ বানানে প্রশ্নগুলো আসতে পারে। পরের প্রশ্নে যাই। ন্যাড়া প্রথম দৃষ্টিতে বিলাসীর রূপ কেমন ছিল? মনে পড়ে কি? ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। এই তো আমরা পেয়েছি, এটা হুবহু লাইন। ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, অর্থাৎ সেবা শুশ্রূষা করতে 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 সে যে ক্লান্ত হয়ে গেছে বা পরিশ্রান্ত যে একটা রূপ, সেই রূপটা বোঝাইতে এটা ব্যবহার হয়েছে। পরের লাইনে আমরা পরের প্রশ্নে যাই। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, নিম্নরেখা পদটি যে সমাসের উদাহরণ। তার মানে সপ্তাহ, এইটা কোন সমাস? দেখেন সপ্ত মানে সংখ্যা আছে, তাহলে সংখ্যা থাকলে দুইটা সমাস হয়, সংখ্যা
প্লাস পরপদ প্রাধান্য, পরপদ প্রাধান্য এরকম একটা হতে পারে। একটা হচ্ছে সংখ্যা প্লাস ভিন্ন পদ প্রাধান্য। আমরা জানি সাধারণত ভিন্ন পদ প্রাধান্য পাইলে বহুব্রীহি সমস্যা, তাহলে সংখ্যা প্লাস ভিন্ন পদ যদি প্রাধান্য পায় তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর সংখ্যা প্লাস পরপদ যদি প্রাধান্য পায় সেক্ষেত্রে হবে দ্বিগু সমাস। তাহলে একটু দেখেন সপ্তাহ শব্দটার দিকে একটু লক্ষ্য করেন। এখানে অহ মানে কিন্তু দিন, অহ মানে দিন। তাহলে সপ্তাহ বলতে আমরা শনিবার, রবিবার, সোমবার এই দিনগুলোকেই তো বোঝাচ্ছি। তাহলে সংখ্যা আছে, পরপদ প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটা হয়ে যাবে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু আছে, হ্যাঁ, তাহলে গ নাম্বার অপশন এটা হবে উত্তর। আমরা পরের প্রশ্নে যাই। এবার আমি পরীক্ষায় ভালো করেছি কোন কালের উদাহরণ? তাহলে একটু লক্ষ্য করবেন, কাল নির্ণয় করার টাইমে আমরা আগে পরে কোথাও তাকাবো না। কাল নির্ণয় করার টাইমে আমরা যে অংশটুকুতে তাকাবো সেটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদটা কি বোঝাচ্ছে, এই ক্রিয়াপদের দিকে তাকাবো। ক্রিয়াপদ দ্বারা যদি অতীতকে বোঝায় তাহলে অতীতকাল, যদি বর্তমানকে বোঝায় তাহলে বর্তমানকাল, যদি ভবিষ্যৎকে বোঝায় তাহলে ভবিষ্যৎকাল। তাহলে দেখেন তো করেছি, করেছি মানে কি অনেক আগে, বা করেছিলাম এমন কিছু বোঝাচ্ছে, তার মানে অতীত না। অতীত যেহেতু নয় তার মানে এই দুইটা বাদ। বাকি থাকলো কি ঘটমান বর্তমান আর পুরো ঘটিত বর্তমান। আমরা জানি ঘটমান বর্তমান, ঘটমান মানে হচ্ছে রানিং, কাজটা চলমান থাকবে। তাহলে এবার আমি পরীক্ষায় ভালো করেছি, এই করার কাজটা কি চলমান আছে? যদি আমি বলতাম যে আমি ফোকাসের মডেল টেস্টগুলোতে ভালো করতেছি, তার মানে তখন কাজটা চলমান ছিল। চলমান থাকলে সেটা হতো কি ঘটমান বর্তমান। কিন্তু এখানে কিন্তু কাজটা চলমান না, কাজটা কি হয়েছে, কাজটা আমি শেষ করেছি, এই রাইট নাও, মানে রাইট নাও শেষ হয়েছে, তার ফলটা এখনো আছে। তাহলে এবার আমি পরীক্ষায় ভালো করেছি, এটা হবে পুরো ঘটিত, অর্থাৎ কাজটা পুরোপুরি ঘটে গেছে, এই জন্য হবে পুরো ঘটিত বর্তমান কাল। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। নোটিফিকেশন, এই নোটিফিকেশন এইটার পারিভাষিক শব্দ কোনটি? তাহলে নোটিফিকেশন জানি আমরা প্রজ্ঞাপনকে বোঝায়। নোটিফিকেশন বলতে কাকে বোঝায়? প্রজ্ঞাপন। তাহলে নোটিফিকেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রজ্ঞাপন। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা পারিভাষিক শব্দ সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের যদি পারিভাষিক শব্দ আসে সেই ক্ষেত্রে সেটা হবে বিজ্ঞাপন। অন্যদিকে বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তির ক্ষেত্রে পারিভাষিক শব্দ যেটা সেটা হবে নোটিশ, কিন্তু প্রজ্ঞাপন বোঝাইতে নোটিফিকেশনটা ব্যবহার হয়। এরপরে আচ্ছা, আমার পথ প্রবন্ধে কোনটাকে প্রবন্ধকার দম্ভ বলতে? নিজেকে চেনা, নিজেকে চেনা, নিজেকে চেনা এটাকে কখনো কি বলা যাবে না, দম্ভ বা আত্মঅহংকার বলা যাবে না। পরের প্রশ্নে যাই আমরা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান নিম্নরেখ শব্দগুচ্ছটি কোন পদ? তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া এটা দ্বারা যদি আধিক্য বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? আধিক্য বোঝায়, আধিক্য বোঝায়। মনে রাখবেন আধিক্য বা স্বল্পতা যদি বোঝায় সেটাকে মূলত বলে নির্ধারক বিশেষণ, নির্ধারণ করে দেয় এটা কতটুকু পরিমাণ আছে। তাহলে এখানে অনেক ধান আছে এটা বোঝাচ্ছে, তাহলে এটা হবে নির্ধারক বিশেষণ। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নে গিয়ে বলছে স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি 18 বছর বয়স কবিতায় চরণটিতে তরুণদের নিচের কোনটি প্রকাশ পেয়েছে, কোন গুণটি প্রকাশ পেয়েছে? ওকে, স্পর্ধা। তাহলে 18 বছর বয়সের আগে পর্যন্ত আমরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল থাকি। এবার যখন 18 বছর বয়সে আমরা তরুণ তরুণী যারা, তারা স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর যে বিষয়টা আছে, তাহলে এখানে কোনটা আসছে? আত্মনির্ভরতা। অর্থাৎ এতদিন আমরা অন্যের উপর ডিপেন্ড করতাম, এখন আমরা যে কোনো সিদ্ধান্ত নিজেই নেই, তার মানে আত্মনির্ভরতা বা আত্মনির্ভরশীলতা। এই প্রশ্ন এইটাই সামঞ্জস্যপূর্ণ উত্তর। আমরা পরের ক্ষেত্রে যাই। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমসটা একটি গ্রিক শব্দ। তাহলে প্রশ্ন করেছে কি কলমস কোন ভাষা? হ্যাঁ, গ্রিক শব্দ, গ্রিক শব্দ। এটা এখান থেকে আরেকটা আসছে সেটা হচ্ছে দাম, দামটাও কিন্তু গ্রিক শব্দ, মাথায় রাখবো আমরা। আর পাঞ্জাবি শব্দের মধ্যে আমরা পাবো চাহিদা, চাহিদা পাবো, চাহিদা, চাহিদা। ওকে, পরেরটাই যাই আমরা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কার যুদ্ধের কথা বলছে? কার যুদ্ধের কথা বলছে? আমি আমার ভাইয়ের যুদ্ধের কথা বলছি। তাহলে ভাইয়ের, আমি আমার ভাইয়ের, কবিতার লাইন হুবহু, আপনারা একটু লক্ষ্য করবেন। নিচের কোন সন্ধিটি শুদ্ধ নয়? তাহলে একটু দেখি, লক্ষ্য করি আমরা। শব্দ থেকে আমরা সন্ধিতে যাব। জ্যোতিরিন্দ্র, র আছে, র থাকলে র এর পরিবর্তে রটা উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ বসবে, বসছে।
বাকি অংশ তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। শুদ্ধ নয় মানে কি বলছে, ভুল কোনটা, ভুল কোনটা, তাহলে এটা ঠিক আছে, এটা তো আমার উত্তর হওয়ার প্রশ্নই ওঠে না, এটা যেহেতু সঠিক আছে তাহলে উপরিউক্ত, হ্যাঁ এই যে একটু দেখেন এখানে এই যে এটা মূলত হবে উত্তর। কি কারণে এটা উত্তর হবে তাহলে একটু লক্ষ্য করি, দেখেন উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, এটাকে মেইন যে শব্দটা হবে সেটা হবে উপরযুক্ত, উপরযুক্ত। কারণ আমরা জানি জ বা জ ফলা, এই জ বা জ ফলা এটার পরিবর্তে কি ব্যবহার হয়, হ্রস্বইকার বা দীর্ঘইকার। তাহলে এখানে দেখেন জ ফলার পরিবর্তে হ্রস্বইকার, তাহলে উপরি যোগ উক্ত, বাকি অংশটা উক্ত, এই জন্য এটা উপরযুক্ত হওয়া উচিত ছিল। যেহেতু এইটা নাই তার মানে এইটাই এখানে ভুল, আর ভুল হওয়ার কারণে এইটাই মূলত এই প্রশ্নের উত্তর হয়েছে। বাকিগুলো বিচ্ছেদ বিযোগছেদ এটা ঠিক আছে, মহায়ক মহাযোগ ঐক্য এটাও ঠিক আছে, তার মানে বলছেন নিচের কোন সন্ধিটি শুদ্ধ নয়, তাহলে ভুল চেয়েছে, যেহেতু ভুল চাওয়ার কারণে এই খ নাম্বার যেটা আছে এই খ নাম্বারটা এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তাহলে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, আচ্ছা এটা মূর্ধন্য হবে, দ্বিগুণ হব, নিম্নরেখ পদটি কোন কারক, তাহলে আসছে ফাগুন সময় যদি বোঝায়, মনে রাখবেন স্থান বা সময় যদি বোঝায় বা বিষয় হতে পারে, স্থান সময় বা বিষয় যদি বোঝায় সেক্ষেত্রে এটা হবে অধিকরণ কারক, অধিকরণ কারক। তাহলে আমরা কখন দ্বিগুণ হব, আসছে ফাগুনে, একটা সময়কে বোঝাচ্ছে, তবে এটা অবশ্যই অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য। পরের প্রশ্নে যাই আমরা, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে, আমরা জানি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা, প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এটা 1922 সালে, হ্যাঁ 1922 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের অবশ্যই। লাল সালু উপন্যাসে সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক বলা হয়েছে কাকে, তাহলে লাল সালু উপন্যাসে সহজ প্রাণ ধর্মের যিনি উজ্জ্বল প্রতীক তিনি মূলত জমিলা। আমরা দেখব জমিলা এই কুসংস্কারাচ্ছন্ন যে সমাজটা ছিল সেই সমাজটাকে থুতু নিক্ষেপ করেছে, তাহলে জমিলাকেই মূলত সৈয়দ ওয়ালিউল্লাহ তার উপন্যাসে সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক হিসেবে দেখিয়েছেন। পরের প্রশ্নে যাচ্ছি আমরা, 99-এর ধাক্কা, এই 99-এর ধাক্কা যেটা আছে সেটার বাগধারা, এই বাগবিধিটির অর্থ কি, মনে রাখবেন 99-এর ধাক্কা যে বাগবিধিটি আছে সেটার অর্থটা হবে সঞ্চয়ের প্রবৃত্তি। কি হবে, সঞ্চয়ের প্রবৃত্তি। অন্যদিকে আসন্ন বিপদ আছে, আসন্ন বিপদ যেটা সেটা হবে শিবের সংক্রান্তি, শিবের সংক্রান্তি, শিবের সংক্রান্তি। অন্যদিকে আরেকটা আছে দীর্ঘায়ু ব্যক্তি, এটা হবে ভূষণ্ডির কাক, ভূষণ্ডির কাক। তাইলে আমাদের 99-এর ধাক্কা বাগধারাটি যেটা, এটার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি, চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর মধ্যে কর্তব্য স্থির করায় দ্বার হয়ে উঠেছে, এই উক্তিটি মূলত করেছে রায়দুর্লভ। রায়দুর্লভ এই উক্তিটি মূলত করেছে মিরনের উদ্দেশ্যে, মিরনের উদ্দেশ্যে। এটা ছিল রায়দুর্লভের, এটাই ছিল মোটামুটি তোমাদের সাথে আমাদের এই 4 নাম্বার যে মডেল টেস্ট সেটার সলিউশন অংশ আর কি, বাংলা অংশের সলিউশন অংশ। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের এই প্র্যাকটিসগুলো মডেল টেস্টগুলো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষায় কাজে দিবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। অল্প কিছুদিনের মধ্যেই তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে, অর্থাৎ তোমাদের যে দীর্ঘদিনের সাধনা, যে প্রচেষ্টা, যে অধ্যাবসায়, সেটির চূড়ান্ত প্রতিফলন ঘটাতে হবে সেই পরীক্ষায়। সে পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমাদের জন্য ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আয়োজন করেছে স্পেশাল মডেল টেস্ট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেই ধরনের কোয়েশ্চেন তোমরা অ্যাপিয়ার করবে, তোমরা এক্সপেরিয়েন্স করবে, সে ধরনের কোয়েশ্চেন নিয়েই সাজানো আমাদের মডেল টেস্ট। সেই মডেল টেস্টের 4 নম্বর মডেল টেস্ট ইংরেজি যে পার্টটি ছিল সেই পার্টের সলিউশন নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। সো আমরা প্রথম যেটি দেখব সেটি হচ্ছে ইংলিশ মডেল টেস্ট কোয়েশ্চেন সলভ 4, অর্থাৎ
4 নাম্বার যে মডেল টেস্টে ছিল সেই 4 নাম্বার মডেল টেস্টের ইংলিশ পার্টটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। সো শুরুতেই সেটা হচ্ছে আমাদের অফলাইনে যে কোয়েশ্চেনটা হয়েছিল সে অফলাইনের কোয়েশ্চেনটা আমরা আগে সলভ করব, দেন উই এম্বার্ক অন আওয়ার অনলাইন কোয়েশ্চেন। সো সেখানে প্রথম যে কোয়েশ্চেনটি ছিল সেটি হচ্ছে ইট ড্রু টুগেদার এ নাম্বার অফ ড্যাশ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট। সো আমরা একদমই আমাদের ক্লাসগুলো থেকে, তোমরা যখন থেকে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হয়েছ তখন থেকে একটা কথা বলে আসছি, সেটি হচ্ছে কোনটা আনসার এটি খোঁজার চেয়ে আমরা দেখার চেষ্টা করব কোন আনসারগুলো ভুল এবং কেন ভুল, তাহলে আমরা অটোমেটিকলি কারেক্ট আনসারটা পেয়ে যাব। তাহলে এখানে আছে কি টুগেদার আ নাম্বার অফ ড্যাশ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, অর্থাৎ এখানে নাউন উল্লেখ আছে। নাউনের আগে আমরা জানি খুব স্বাভাবিকভাবে একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এখন চলো আমরা দেখি এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সবচেয়ে বেশি উপযুক্ত। প্রথমটা ট্যালেন্ট। সো এই ট্যালেন্ট ওয়ার্ডটা অর্থ কি? ট্যালেন্ট মানে কি? মেধা। তাহলে মেধা ইটসেলফ একটা কি? নাউন। কিন্তু আমাদের এখানে দরকার একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি এ নাম্বার অফ ট্যালেন্ট টিচার, যে অনেকগুলো মেধা শিক্ষক, মেধা শিক্ষক তো হয় না, হয় মেধাবী শিক্ষক, তাই না? এরপরে ট্যালেন্টফুল, ট্যালেন্টস একই কথা, এই ট্যালেন্টসটাও নাউন একটা, রাইট। এরপর আরেকটা আছে কি? ট্যালেন্টেড। এখন কথা হচ্ছে ট্যালেন্টফুল, ট্যালেন্টেড অ্যাপারেন্টলি দুইটা ওয়ার্ডই অ্যাডজেক্টিভ, কিন্তু কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট? সো তোমরা অনেক সময় শুনবা আমরা কথা বলি কি ট্যালেন্টফুল বৃত্তি, সব সময় দেখবা আমরা বলি ছেলেটা তো ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ট্যালেন্টফুল ওয়ার্ডটা এটা ফর্মাল ইংলিশে ব্যবহৃত হয় না, ঠিক আছে? এটি ফর্মাল ইংলিশে ব্যবহৃত হয় না। ট্যালেন্টফুল এগুলা কিছু কিছু ডায়ালেক্টে ব্যবহৃত হয়, বাট যেটাকে আমরা ফর্মাল ইংলিশ বলছি, যেটাকে আমরা গ্রামাটিক্যাল ইংলিশ বলি, সেই ফর্মাল ইংলিশে ট্যালেন্টফুল ওয়ার্ডটা ইউজ হয় না। তাহলে অপশন আছে কোনটা? আছেই একটা, সেটা হচ্ছে ট্যালেন্টেড। ট্যালেন্টেড মানে কি? ট্যালেন্টেড মানে হচ্ছে মেধাবী। ট্যালেন্টেড মানে মেধাবী। তাহলে ট্যালেন্টেড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, মেধাবী শিক্ষক এবং ছাত্ররা। বুঝতে পেরেছ? তাহলে খুব স্বাভাবিকভাবে বাকি অপশনগুলো বাদ, হচ্ছে কোনটা? ডি নাম্বার। ওকে, সো নাম্বার 2, দ্য কেবিন ওয়াজ ইন ড্যাশ অফ অরফানেজ। খুব স্বাভাবিকভাবে তোমরা একটা কথা আমাকে বলো তো, ইন ওয়ার্ডটা আছে, এটা একটা কি? এটা একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের পরের জায়গাটা কার? প্রিপোজিশনের পরের জায়গাটা আনডাউটেডলি নাউনের। তার মানে কি এখানে একটা নাউন হবে। তাহলে আমরা অপশনগুলো দেখি। পসেশন, পসেশন মানে কি? অধিকারে, কোনো কিছু অধিকারে থাকা। লেক, লেক মানে কি? লেক মানে এটা হইতেছে লেক মানে ওই যে লেক আছে না, আমরা লেক বলি আর কি, ধানমন্ডি লেক, অমুক লেক, লেক অফ আইল ইন ফ্রি নামে একটা কবিতাও আমরা পড়েছি, ফাইন। এরপর অথর্ড, অথর্ড মানেও কি? অথর্ড মানে হচ্ছে ওই অথরিটি আর কি, অধিকার, হ্যাঁ। এরপরে ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, ঠিক আছে? এখন দেখো খুব সহজ ভাষায়, দ্য কেবিন, কেবিনটি ওয়াজ ড্যাশ অফ দ্য অরফানেজ, কেবিনটি অরফানেজের অধিকারে ছিল, এটা বুঝায় না? তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে কোনটা হবে? এখানে হবে পসেশন। পসেশন কেন? কারণ পসেশন ওয়ার্ডটা নাউন। এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর একটা নাউন দরকার, পসেশন ওয়ার্ডটা নাউন, সেই হিসেবেও এটা হয়, এবং একই সাথে অর্থগত জায়গায় মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এই অপশনটা আমরা চুজ করতে পারি। নাম্বার 3, which one of the following words is spelled incorrectly? একটু ভালোভাবে খেয়াল করবে, অর্থাৎ এখানে 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেল করা হয়েছে, বাকি 3টা ওয়ার্ড ঠিক আছে। তাহলে জাস্ট তুমি দেখবা খুব সিম্পলি প্রথম যে ওয়ার্ডটা রয়েছে এই প্রথম ওয়ার্ডটাই ভুল। কেন ভুল? এখানে দেখবা এক্সাম্পলিফিকেশন রয়েছে, কিন্তু হওয়া উচিত ছিল কি এক্সাম্পলিফিকেশন, ঠিক আছে? হওয়া উচিত ছিল কি এই এর জায়গা হওয়া উচিত ছিল ই। তো এখানে যেহেতু এ দিয়েছে স্পেলিংটা ইনকারেক্ট হয়েছে, তাহলে এই 4টা অপশনের মধ্যে একটা অপশন ইনকারেক্ট, সেটা হচ্ছে এ নাম্বার। তার মানে কি এখানে ইনকারেক্ট অপশন বের করতে বলেছে, তুমি বের করেছো, তার মানে আনসার সঠিক কোনটা? আনসার সঠিক এ নাম্বারটা।
ফাইন, লেটস মুভ অন টু দ্য নেক্সট। 4 নাম্বার, হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। খুবই সিম্পল, তোমরা ন্যারেশনের ক্লাসটাতে করেছো। সেটা কি? সেটা হচ্ছে মানে আমরা যখন ডিরেক্ট সেন্টেন্স থেকে ইনডিরেক্টে নিয়ে যাব, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে আমরা কিসে নিয়ে যাব? আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? হ্যাভ বিন ওয়ার্কিং আছে, হবে কি হ্যাড বিন ওয়ার্কিং। তাহলে খুব সিম্পলি আমরা খুঁজে বের করি যে হ্যাড বিন ওয়ার্কিং আছে, রাইট? তাহলে আমরা একদম শুরুতেই আনসারটা পেয়ে গেছি। তারপর আমরা বাকি তিনটে অপশন দেখি যে হ্যাজ ওয়ার্কড আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাদ, এরপর আছে হি হ্যাজ বিন ওয়ার্কিং, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য ইনকারেক্ট। কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। এরপরে হি ইজ ওয়ার্কিং, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও ইনকারেক্ট। অর্থাৎ কারেক্ট অ্যান্সার কোনটা? এই নাম্বার। লেটস মুভ অন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, 4টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স কারেক্ট, সেটাকে খুঁজে বের করতে হবে। প্রথম সেন্টেন্সটা, দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি টু ল্যাঙ্গুয়েজ। একদম আমি অন্য কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট একটা কথা আমাকে বলো, এই টু আছে না, টু থাকলে কি ল্যাঙ্গুয়েজ হয় নাকি ল্যাঙ্গুয়েজেস হয়? ল্যাঙ্গুয়েজেস হয়। আর অ্যাফিনিটি মানে কি? অ্যাফিনিটি মানে হচ্ছে মিল থাকা, সাদৃশ্য থাকা, রাইট? সো দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি, একটা সাদৃশ্য রয়েছে। টু ল্যাঙ্গুয়েজেস হয় নাকি বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস হয়? দুইটি ভাষার মধ্যে, রাইট? তাহলে এখানে দুইটা ভুল। এক নম্বর হচ্ছে এখানে বিটুইন দেওয়া কথা ছিল, বিটুইন, এরপরে টু থাকার কারণে ল্যাঙ্গুয়েজেস হওয়ার কথা ছিল। এখন সেন্টেন্সটা অর্থগত জায়গায়ও কারেক্ট, একই সাথে স্ট্রাকচারালিও কারেক্ট। এরপরে আই স্টিল অ্যাডহিয়ার উইথ মাই প্ল্যান। খুব সিম্পলি তোমরা জানো অ্যাডহিয়ার থাকলে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাডহিয়ার টু হয়, অ্যাডহিয়ার টু মাই প্ল্যান। আমি আমার প্ল্যানে এখনো পর্যন্ত কি আছি? লেগে আছি। হ্যাঁ, আমি একদম ছেড়ে দিইনি, লেগে আছি। তাহলে এখানে আনসার কোনটা? মানে অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল টু, এখানে দিয়েছে উইথ, এ নাম্বারও ভুল, বি নাম্বারও ভুল। এরপরে হি ইজ অ্যালার্মড ফর এনি সেফটি। এনি সেফটি মানে কি? যে কোনো সেফটির জন্য হি ইজ অ্যালার্ম, রাইট? সো ইট ডাজ নট মেক এনি সেন্স। এই সেন্টেন্সের কোনো অর্থই হয় না। তো রাদার যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ফর মাই সেফটি, রাইট? হি ইজ অ্যালার্মড ফর মাই সেফটি, সে আমার সেফটি নিয়ে অনেক বেশি সতর্ক, এটা হলে কারেক্ট ছিল। বাট এনি সেফটি যখন বসাচ্ছি সেন্টেন্সের সেন্স মেক করে না। তাহলে অলরেডি তিনটা যেহেতু বাদ, কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। বাট স্টিল আমরা একটু সেটা পড়ে দেখি। দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্ন ফর আ উইক। মিটিংটি এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছিল। সো আমরা ওই যে আদালতে দেখি দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। হ্যাঁ, অ্যাডজার্নের পরে কি বসে? কোনো সময় থাকলে এরপরে ফর বসে, তাহলে এখানে ফর বসছে, কারেক্ট। গ্রামাটিক্যালিও কারেক্ট, একই সাথে মানে সিনট্যাকটিক্যালিও কারেক্ট, হ্যাঁ, অর্থগত জায়গায়ও কারেক্ট। তাহলে আনসার কোনটা? ডি নাম্বার। লেটস মুভ অন। দ্য ওয়ার্ড স্টার্টলড মিনস। স্টার্টল মানে কি? স্টার্টল তোমরা যদি একটু ডিকশনারিতে সার্চ করো তাহলে দেখবে স্টার্টল মানে কি? হতচকিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া, হ্যাঁ, আশ্চর্য হওয়া। তাহলে এবার তোমরা একটু আমাকে বলো এখানে কোনটা অপশন হবে? নর্মাল মানে সাধারণ, ডিগনিফাইড মানে কি? মর্যাদাপূর্ণ, সুইটেবল মানে উপযুক্ত, সারপ্রাইজড মানে কি হওয়া? সারপ্রাইজ মানে হতচকিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া, রাইট? তাহলে আনসার কোনটা? খুব স্বাভাবিকভাবেই বি নাম্বার। নেক্সট ওয়ান, চুজ দ্য ইনকারেক্ট পেয়ার। ইনকারেক্ট এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করে রাখো। অনেক সময় আমরা জিনিসটা খেয়াল করি না। চাওয়া হয়েছে কি ইনকারেক্ট কোনটা খুঁজে বের করতে। তাহলে দেখি, প্রোনাউন্স এটা কি? ভার্ব। আর প্রোনাউন্সিয়েশন নাউন, ফাইন। রিপিট এটা কি? ভার্ব। রিপিটিশন, কিন্তু একটা জিনিস একটু সূক্ষ্মভাবে খেয়াল করো, রিপিটিশন বানান কিন্তু এরকম না। রিপিটিশন বানানটা কিরকম? এই যে আর ই পি ই টি আই টি আই ও এন, রেপিটিশন। ঠিক আছে, রেপিটিশন, কিন্তু এখানে দিয়েছে এ, তাহলে এটা ইনকারেক্ট। তো অলরেডি আমরা ইনকারেক্টটা পেয়ে গেছি, অর্থাৎ কারেক্ট আনসার কোনটা সেটা পেয়ে গেছি। বাকি দুটো পড়ে দেখি। মেনটেইন এটা একটা ভার্ব, ঠিক আছে, মেনটেনেন্স নাউন, কারেক্ট। সার্ভাইভ এটা একটা ভার্ব, আর সার্ভাইভাল এটা একটা নাউন।
তাহলে বাকি সবগুলো ঠিক আছে, বাট বি নাম্বার অপশনটাতে ওই রেপিটিশনের জায়গায় স্পেলিংটা ভুল ছিল। ফাইন। এরপরে 7 নাম্বার, দ্য বেগার ওয়াজ ফাউন্ড। তাহলে খুব সহজ ভাষায় তোমরা জানো এই যে ভার্বের পরে ফাউন্ড আছে, ফাউন্ড, তাহলে এর পরে যে আরেকটা ভার্ব হবে সে ভার্বটার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে, রাইট? তাহলে আইএনজি যুক্ত কোনটা আছে দেখো, এখানে আইএনজি যুক্ত হওয়া মানে কি? ওই জিনিসটাকে নন ফাইনাইট করে ফেলা। কারণ যেহেতু অলরেডি ফাইনাইট ভার্ব একটা আছে, একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতে পারে কয়টা? মানে একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখানে এই দেখো আইএনজি যুক্ত আছেই একটা, বি নাম্বার, সেটাই আনসার। যে দ্য বেগার ওয়াজ ফাউন্ড স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, দরজার সামনে দাঁড়াই থাকতে দেখেছিলাম। কাকে দেখেছিলাম? দ্য বেগার, যে ভিক্ষুকটিকে। বুঝতে পেরেছো? ফাইন, আশা করি এগুলো তোমরা খুব সহজেই পারছো। হিজ অনেস্টি ক্যান নট বি, তার সততাকে করা যাবে না, করতে পারবা না। কি করতে পারবা না? টেকেন ইনটু অ্যাকাউন্ট অর্থ কি? অর্থ কনসিডার। কনসিডার মানে কি? বিবেচনা। তো তার সততা বিবেচনা করতে পারবা না, সেন্টেন্সটা অর্থ মেক করে না। ব্রট টু লাইট মানে কি? প্রকাশ্যে নিয়ে আসা। প্রকাশ্যে নিয়ে আসা, হ্যাঁ, আলোতে নিয়ে আসা, তার মানে প্রকাশ্যে নিয়ে আসা। তার সততা প্রকাশ্যে নিয়ে আসতে পারবা না, মিলে না ঠিকঠাক। টেকেন ইনটু কোয়েশ্চেন মানে কি? মানে কি? প্রশ্নে নেয়া। প্রশ্নে নেয়া, প্রশ্নে নেয়া মানে কি? বিবেচনায় নেয়া, প্রায় এটার মতো অর্থ, কনসিডারের মতো অর্থ। কল্ড ইন কোয়েশ্চেন, এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কি করা? ডাউট করা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ডাউট, রাইট? ডাউট মানে কি? সন্দেহ করা। তাহলে আমি যদি বলি তার সততাকে তুমি সন্দেহ করতে পারবা না, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা মোর সুইটেবল? তাহলে খুব স্বাভাবিকভাবেই তুমি বলবা এখানে ডি নাম্বার অপশনটা মোর সুইটেবল। কারণ কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে ডাউট, কোনো বিষয় সম্পর্কে কি করা? সন্দেহ প্রকাশ করা, ডাউট করা, রাইট? আনসার কোনটা? আনসার অ্যাবসলিউটলি ডি নাম্বার। এরপরে রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। তাহলে যেহেতু ইফ আছে, ইফ থাকা মাত্রই আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব কন্ডিশনাল সেন্টেন্সে। কন্ডিশনাল সেন্টেন্সে। এখন কন্ডিশনাল সেন্টেন্সে গিয়ে আমরা দেখবো যে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখছি ইফ যুক্ত ক্লজটা আছে প্রেজেন্ট টেন্সে। যদি ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এর পরবর্তী ক্লজটা কি হবে? পরবর্তী ক্লজটার সাথে উইল যুক্ত হয়, মে যুক্ত হয়, ক্যান যুক্ত হয়, তাই না? তাহলে এই চারটা অপশনের মধ্যে এই মডেল ভার্বগুলো কোথায় আছে? একটা জায়গায় আছে, সেটা হচ্ছে কি? উইল বি ডিসমিসড। এখন বলতে পারো ভাই উইল তো এখানেও আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে উইলের পরে কি ভার্বের বেস ফর্ম হয় নাকি থার্ড ফর্ম হয়? তাহলে তোমরা খুব স্বাভাবিকভাবেই জানো যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আছে কি? থার্ড ফর্ম। সেজন্য এটা ইনকারেক্ট। যে উইল বি আছে, বি থাকার কারণে থার্ড ফর্ম হতেই পারে, সেজন্য সি নাম্বারটা কারেক্ট। হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ারলি। নেক্সট ওয়ান, মিল্টনস ফ্রেজ ডার্কনেস ভিজিবল। আর পড়ার দরকার নেই, ডার্কনেস ভিজিবল। ডার্কনেস মানে কি? অন্ধকার। অন্ধকার কোনো কিছুকে আমরা দেখতে পাই নাকি অদৃশ্য থাকে? নিশ্চয় অদৃশ্য থাকে। তাহলে আবার বলছে ভিজিবল। ভিজিবল মানে কি? দৃশ্যমান। তাহলে অন্ধকার দৃশ্যমান, দুটো বিপরীতার্থক শব্দ, অ্যান্টোনিমাস ওয়ার্ড। যখন দুটো অ্যান্টোনিমাস ওয়ার্ড পাশাপাশি থাকে তখন সেটাকে আমরা কি যেন বলি? একটু মনে করার চেষ্টা করো। সেটাকে আমরা বলি অক্সিমরন। যেমন গত বছর অ্যাডমিশন টেস্টে আসছিল কি? আ টেরিবল বিউটি ইজ বর্ন। ঠিক আছে, উইলিয়াম বাটলার ইয়েটসের এই লাইনটি গত বছর পরীক্ষায় আসছিল, আর টেরিবল বিউটি ইজ বর্ন। তাহলে টেরিবল জিনিসটার অর্থ কি? ভয়ঙ্কর। বিউটি মানে কি? সুন্দর। তাহলে যেটা সুন্দর সাধারণত সেটা কোমল হয়, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। বাট যখন টেরিবল বলছে, ইট মিনস দ্য টু ওয়ার্ডস আর অ্যান্টোনিমাস। সো অ্যান্টোনিমাস ওয়ার্ড থাকলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে কি বলি? অক্সিমরন বলি। ওকে, সো নাম্বার 12, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, যেখান থেকে একটা কারেক্ট বের করতে হবে। তাহলে হি অ্যাক্টেড ইন আ কাওয়ার্ডলি ম্যানার।
কাওয়ার্ডলি ওয়ার্ডটা কি আগে আমাকে খুঁজে বের করতে হবে। এটা একটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এখন আমরা পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের, সেটা হচ্ছে ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলি ওয়ার্ডটার কোনো কি নাই, অ্যাডভার্ব ফর্ম নাই। ফ্রেন্ডলি এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ডগুলোর অ্যাডভার্ব ফর্ম নাই, কি নাই, অ্যাডভার্ব ফর্ম নাই, সেগুলোকে আমরা অ্যাডভার্ব করতাম কি দিয়ে? অ্যাডভার্ব করতাম ইন আ ড্যাশ ওয়ে অথবা ইন আ ড্যাশ ম্যানার। এই ড্যাশের মধ্যে কি থাকবে? এই ড্যাশের মধ্যে মনে করো ফ্রেন্ডলি, কাওয়ার্ডলি ইত্যাদি থাকবে। তাহলে ইন আ কাওয়ার্ডলি ম্যানার। এখন তোমরা এই চারটা অপশনের মধ্যে দেখো তো কোথায় এই স্ট্রাকচারটা মেনটেন করা হয়েছে। এ নাম্বারে ইন আ কাওয়ার্ডলি ম্যানার, কারেক্ট। হি অ্যাক্টেড কাওয়ার্ড ম্যানার, জীবনও হবে না। কাওয়ার্ড মানে কি? ভীতু। ম্যানার মানে কি? চরিত্র। হি অ্যাক্টেড, সে আচরণ করলো ভীতু চরিত্র। হয় না তো, অর্থ হয় না। বি নাম্বার বাদ। হি অ্যাক্টেড ইন কাওয়ার্ডলি, হ্যাঁ সে ভীতু আচরণ করলো না, সে ভীতুর মতো আচরণ করলো, রাইট? হয় না। হি অ্যাক্টেড ইন কাওয়ার্ড ম্যানার, এটাও হয় না। ইন এ কাওয়ার্ডলি ম্যানার হওয়ার কথা ছিল। তাহলে আনসার কোনটা? আনসার এ নাম্বার। ওকে, সো এরপরে নাম্বার 13, বিফোর উই ক্যান ডিসাইড অন দ্য ফিউচার ইউজ অফ দিস ড্রাগ। আমরা এই ড্রাগ সম্পর্কে মানে এই ড্রাগ এর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরের অংশটা লিখতে হবে। একটা একটা দেখি। মেনি মোর ইনফরমেশনস। প্রথম কথা হচ্ছে ইনফরমেশনস, এটা জীবনও হয় না। প্রথমত ইনফরমেশনের সাথে এস বাই এস যুক্ত হয় না। দ্বিতীয়ত ইনফরমেশনের পরে অ্যাপোস্ট্রফি এস দিলে এরপর একটা নাউন দরকার ছিল, কিন্তু নাউন এখানে আছে নাই। তাহলে এ নাম্বার বাদ। ইজ নেসেসারি টু রিভিউ মোর ইনফরমেশন, তাহলে কি নেসেসারি কি? এখানে একটা সাবজেক্ট থাকার দরকার ছিল না, তাহলে সাবজেক্ট নাই। বি নাম্বার বাদ। ডি নাম্বার, সি নাম্বার, উই মাস্ট রিভিউ মাচ মোর ইনফরমেশন, হতেই পারে সাবজেক্ট আছে, মাস্ট রিভিউ মাচ মোর ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এস বাই এস যুক্ত হয় নাই, হতেই পারে। হ্যাঁ, অ্যানাদার ইনফরমেশন মাস্ট টু বি রিভিউড, কয়েকটা ভুল। এক নাম্বার, মাস্ট এরপরে কি হয়? বেস ফর্ম হয় না, তাহলে মাস্ট বি হওয়ার কথা কিন্তু দিয়েছে মাস্ট টু বি রিভিউড। ঠিক আছে, এক নাম্বার ভুল। দ্বিতীয়ত, ওকে একটা ভুল দিয়েই হয়ে যায় আর কি। দ্বিতীয়ত এখানে অ্যানাদার দিয়েছে, রাইট? সো অ্যানাদার তখনই হয় যখন আমার কি থাকবে, মানে একাধিক ইনফরমেশনের কথা আসবে। সো এখানে অ্যানাদারের প্রশ্নই আসে না, সেজন্য এটাও ইনকারেক্ট। তাহলে থাকছে কোনটা? সি নাম্বার, মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। নাম্বার 14, 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ ইজ এ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, ইনকারেক্ট, কম্পাউন্ড। তাহলে খুব সিম্পল কথা হচ্ছে এটা কোন জাতের সেন্টেন্স, এটা আমাকে বের করতে হলে প্রথমে দেখতে হবে সেখানে ভার্ব কয়টা আছে। চলো খুঁজে বের করি। 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ। কয়টা ফাইনাইট ভার্ব আছে? একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে একটা ফাইনাইট ভার্ব দিয়ে কোন ধরনের সেন্টেন্স হয়? খুব সিম্পল কথা, সিম্পল সেন্টেন্সই গঠিত হয়। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য দুইটা ক্লজ লাগে অ্যাটলিস্ট, দুইটা ক্লজ হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা ফাইনাইট ভার্ব লাগে এবং সেখানে একটা ক্লজ মার্কার থাকা লাগে। সো সে ধরনের কোনো কিছুই এই সেন্টেন্সের মধ্যে নাই, না থাকার কারণে এটি একটি সিম্পল সেন্টেন্স। সো আমাদের এই যে অফলাইনে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল সেটার ইংলিশ পার্টের লাস্ট কোয়েশ্চেন, দ্য প্রাইস অফ রাইস ইজ। তাহলে কোনো কিছু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া, ধারাবাহিকভাবে কমে যাওয়া, ইনক্রিজিং, ডিক্রিজিং, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তাই না? কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুইটা আছে, এ নাম্বার, ডি নাম্বার। তো তোমরা লেকচার শিটে একটা পার্ট পড়েছিলে যার নাম হচ্ছে প্রবলেম উইথ ভার্ব। তো সেখানে দেখছিলা যে আর এ আই এস ই এটার অর্থ হচ্ছে কি? উঠানো। আর আর আই এস এটার অর্থ কি? উঠা, বেড়ে যাওয়া। এখন বলো দ্য প্রাইস অফ রাইস ইজ,
রেইজিং হবে নাকি রাইজিং হবে? এটা কি নিজে উঠছে নাকি এটা তুলছে? দ্য প্রাইস অফ রাইস মানে হচ্ছে চালের দাম তুলছে নাকি চালের দাম বাড়ছে? তাহলে নিজে নিজে যেটা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি রাইজ। আনসার কোনটা? ডি নাম্বার, রাইজিং, নট রেইজিং। রেইজিং মানে তোলা, বুঝতে পেরেছ? ফাইন, সো হিয়ার এন্ডস দ্য ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন দ্যাট ওয়াজ টেকেন অফলাইন, যে আমরা 4 নাম্বার মডেল টেস্টের অফলাইন পার্টের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করেছি। নাও উই উইল মুভ অন টু দ্য অনলাইন সেট, রাইট? সো অনলাইনে যেটা ছিল মডেল টেস্ট 4-এর সেই কোয়েশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করব। মেবি 2-একটা কোয়েশ্চেন হয়তো মিলে যেতেও পারে। যদি 2-একটা কোয়েশ্চেন মিলে যায় সেক্ষেত্রে আমরা রিপিট করব না, জাস্ট রেফার করে দিব যে আগে যে কোয়েশ্চেনটা করেছিলাম ওটার মতোই আনসার হবে। ওকে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কোন স্পেলিংটা কারেক্ট? দেখবো যে অকেশন ওয়ার্ডটা মানে খুবই কমন, এটা আমরা সবসময় ইউজ করি, সবসময় দেখি, বাট স্টিল কনফিউজড হয়ে যায়। যেমন কনফিউজড আমি হয়েছিলাম একটু করে, কারণ কি জানো? কারণ আমি জানি এই কোয়েশ্চেনটা আনডাউটেডলি ভুল, এই কোয়েশ্চেনটাও আনডাউটেডলি ভুল, অর্থাৎ 2টা অপশনই ভুল। এখন এই 2টা অপশন থেকে কোনটা বাদ দেব একটু খেয়াল করো তো। ও আছে, ও, ফাইন। সি, 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 এ, এ, এস, এস, আই, আই, ও, ও, এন, এন। অর্থাৎ এখানে এ এবং ডি নাম্বার 2টা অপশনই একই রকম, অর্থাৎ 2টা অপশনই কারেক্ট। সো তোমাদের কারেক্ট আনসার কোনটা দেওয়া ছিল কোয়েশ্চেনে অথবা পরীক্ষার রেজাল্ট আই ডোন্ট নো, বাট এখানে এ নাম্বার এবং ডি নাম্বার 2টাই আনসার কারেক্ট, কারণ দুইটাই সঠিক আনসার। মনে রাখার ওয়েটা হচ্ছে, মনে রাখবা অকেশন, ঠিক আছে? জন, SIUN উচ্চারণটা, অকেশন, অকেশন উচ্চারণ করার সময় দেখবা যে সি 2বার উচ্চারণ হচ্ছে, অকেশন, রাইট? অকেশন। তো মনে রাখবা সি 2টা, এস একটা। হ্যাঁ, অনেক সময় থাকে 2টা এস 2বার থাকে, যেমন পসেশনের মধ্যে 2টা এস 2বার ছিল, বাট এখানে সি 2বার, এস একবার, অকেশন, অকেশন, রাইট? সো এটা তোমরা মনে রাখতে পারবা, আই হোপ। নাম্বার 2, it is time to shut up the shop. The passive form is, it is time to shut up the shop. তাহলে চলো আমরা একটা দেখি। তাহলে খুব স্বাভাবিকভাবে হচ্ছে প্যাসিভ করার সময় যেটা হয়, যদি ইনফিনিটিভ থাকে, ইট ইজ টাইম, টাইম থাকলে এগুলোর কোনো কি হয় না, চেঞ্জ হয় না। হ্যাঁ, চেঞ্জ হয় কোথায়? জাস্ট চেঞ্জ হবে এই ইনফিনিটিভের জায়গায়। হ্যাঁ, ইনফিনিটিভের জায়গায় চেঞ্জটা কিরকম হয়? জাস্ট এই 2 এর পরে মাঝখানে একটা বি যুক্ত হয় আর ভার্বটা থার্ড ফর্ম হয়ে যায়। আর আমরা জানি শার্ট ভার্বটার 3টা ফর্মই সেম, সুতরাং এটা চেঞ্জ হবে না। মানে চেঞ্জ হবে ফর্ম, কিন্তু এটা দেখতে চেঞ্জ মনে হবে না। যেমনটা এরকম ছিল কাট। হ্যাঁ, এবং কাটের পাস্ট ফর্ম কি? কাট, 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 কাট। চেঞ্জ হচ্ছে কিন্তু আমি দেখছি না, গায়েবি চেঞ্জ আর কি, রাইট? তাহলে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম সবগুলোতে আছে। এরপর আমরা যেটা করি, এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি না? নিয়ে আসো। ইট ইজ টাইম, ঠিক আছে, দা শপ নিয়ে আসছে। এরপরে টু এবং মূল ভার্বের মাঝখানে একটা বি যুক্ত হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট। বাকিগুলোতে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ইট ইজ টাইম টু বি শাট আপ দ্য শপ, ওই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসে নাই, 1 নাম্বার ভুল। আর সি নাম্বারে কি ভুল? ইট ইজ টাইম টু শাট দ্য শপ আপ, এখানে কোনো ধরনের চেঞ্জই করে নাই তারা। 4 নাম্বার, ইট ইজ টাইম দ্য শপ বি শাট আপ, এখানে ইনফিনিটিভটা উঠাই দিছে পুরোপুরি, রাইট? সো এখানে যদি একটা টু দিত তাহলে এই আনসারটা আমরা বিবেচনা করতে পারতাম। যেহেতু বাকি 3টা ভুল, আনসার কোনটা? এ নাম্বার। ওকে, সো আশা করি বুঝতে পারছো, জাস্ট 2 এর পর একটা বি যুক্ত হবে, ভার্বটা থার্ড ফর্মে কনভার্ট হবে, যদিও বা আমরা চোখে না দেখি, অর্থাৎ পরিবর্তনটা দৃশ্যমান না হলেও। নাম্বার 3, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সেম কথা, এই 3টা সেন্টেন্স 4টা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। তাহলে আগে চলো আমরা বাদ দিই। আই সোল্ড অল অফ মাই ফার্নিচার্স। আমরা জানি ফার্নিচার ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউন, ফার্নিচার ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউন। তো যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এটার সাথে কি অ্যাজ বাই ইজ যুক্ত হবে? হবে না, বি নাম্বার বাদ। আই লাইক ভেজিটেবল, জীবনও হইতে পারবে না, কারণ কি? কারণ ভেজিটেবলটা কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কখনো ডিটারমিনার অথবা
এটা শেষে এস বা ইএসটা যুক্ত হয় না। যেমন আমরা ক্লাসগুলোতে একটা এক্সাম্পল দিয়ে থাকি মাঝে মাঝে, সেটা হচ্ছে কি আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। এই সেন্টেন্সটা কারেক্ট কিনা? এটা কারেক্ট না, কারণ হচ্ছে ম্যাঙ্গোটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হয় তার আগে ডিটারমিনার বসতে হবে, যেমন এই এন, আমাকে বলতে হবে আই ইট আ ম্যাঙ্গো, কারেক্ট। অথবা বলতে হবে আই ইট ম্যাঙ্গোস, আমি আম খাই, আমগুলো খাই। বুঝতে পারছো? তো সেজন্য এখানে বলতে হবে আই লাইক ভেজিটেবলস, ভেজিটেবলস একটা এস যুক্ত করা উচিত ছিল, করে নাই, সেজন্য সি নাম্বার বাদ। দে হ্যাভ গন ফর ওয়াক, তারা হাঁটার জন্য গেল। তো এটা একটা পুরোটা ফ্রেজ, গন ফর, এরপর একটা এ যুক্ত হয়। তোমরা একটু তোমাদের বইগুলোতে খেয়াল করবা, গন ফর আ ওয়াক, গন ফর আ ওয়াক, হ্যাঁ, ফরের পরে একটা এ যুক্ত হয়, যে হাঁটার জন্য গেল, হাঁটার জন্য গেল, কাজ করার জন্য গেল, খাওয়ার জন্য গেল। গন ফর আ, অলরাইট, সো গন ফর আ ওয়াক। তো এখানে যেহেতু এটা দেয়া নাই সেজন্য এটাও ইনকারেক্ট। তাহলে আনসার কোনটা? খুব সহজভাবে আনসার হচ্ছে এখানে আই সোল্ড অল অফ মাই ফার্নিচার। এখানে অল থাকলেও ফার্নিচারটা প্লুরাল হয় না, সেজন্য এখানে কি আনসার কোনটা? আনসার এখানে এ নাম্বারটা। অলরাইট, ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নাম্বার 4, দ্য ওয়ার্ড ডিপার্টেড রেফার্স। ডিপার্ট মানে কি তোমরা খুব সহজে জানো, ডিপার্ট মানে হচ্ছে ত্যাগ করা। এখানে কোনটা হবে? প্রোক্লেইমড। প্রোক্লেইম ওয়ার্ডটা তোমরা অলরেডি জানো যে ইদানিং অনেক কথা হচ্ছে ওয়ার্ডটা নিয়ে, সেটা কি? প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, জুলাই রেভলিউশনের ঘোষণাপত্র। প্রোক্লেইম মানে কি? ঘোষণা করা। তো ডিপার্ট মানে ত্যাগ করা, প্রোক্লেইম মানে ঘোষণা করা, মিলে না। ইম্প্রোভাইজ, ইম্প্রোভাইজ মানে কি? ইম্প্রোভাইজ মানে নতুন কিছু যুক্ত করা, জিনিসটার মধ্যে ইনোভেশন নিয়ে আসা, মিলে না। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে কোনো কিছুকে নোটিস করা। বাংলায় বলা হয় কোনো কিছুকে কি বলা যায়? বিবেচনা করা, এক কথায় কোনো কিছু অ্যাড্রেস করা, আমরা সাধারণত বাংলায় বলি এটা অ্যাড্রেস করা। ডি নাম্বারও হচ্ছে না। লেফট মানে কি? লেফট মানে ত্যাগ করা। আনসার কোনটা? ডিপার্ট মানেও ত্যাগ করা, লেফট মানেও ত্যাগ করা, সেম অর্থ, সেজন্য আনসার এটা। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ভিলেজ, রাইট। সো তোমরা দ্য লেক অফ আইল ইনস্পিরি কবিতা পড়ার সময় সেখানে লাইন দেখছিলে কি? আরবান লাইফ, আরেকটা হচ্ছে রুরাল লাইফ। আরবান লাইফ মানে কি? আরবান লাইফ মানে হচ্ছে সিটি লাইফ, রাইট। আর রুরাল লাইফ মানে হচ্ছে কি? ভিলেজ লাইফ, রাইট। সহজ কথা হচ্ছে ভিলেজ ওয়ার্ডটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি? রুরাল। সো তোমরা একটা প্রজেক্টের নাম জানো, সেটা হচ্ছে আরডিপি, রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, রাইট, মানে হচ্ছে গ্রামীণ উন্নয়ন প্রকল্প বলে আর কি। সো ভিলেজের কি অ্যাডজেক্টিভ হচ্ছে রুরাল, রাইট। সো এই জিনিসগুলো থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, একটু ট্রিকি, জিনিসগুলো একটু পড়ে রাখার চেষ্টা করো। দ্য নিউজ ড্যাশ বাই দ্য বিবিসি সেভারাল টাইমস এ ডে। তাহলে ব্যাপারটা হচ্ছে বাই যেহেতু আছে, আমরা এখানে বুঝতে পারতেছি প্যাসিভ হবে। প্যাসিভ মানে একটা বি ভার্ব মাস্ট থাকবে। তাহলে দেখো তো এই চারটা অপশনের মধ্যে বি ভার্ব আছে কোন জায়গায়? বি ভার্ব আছে একটা জায়গায়, সেটা হচ্ছে কি? সি নাম্বারে। তো অনেকে বলতে পারো ভাইয়া বিনটাও তো কি বি ভার্ব। ফাইন, বিনটা ভি ভার্ব, কিন্তু এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে সেটা নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? তাহলে আসেই একটা। এখন তোমরা বলতে পারো ভাই আমরা যখন প্যাসিভ ভার্বের কথা বলি তখন তো ভার্বটা থার্ড ফর্ম হয়, তো এখানে ব্রডকাস্ট দিছে কেন? ব্রডকাস্টেড দেয় না কেন? তো এটাও সেম। একটু আগে যেমন আমরা শার্ট পড়ছিলাম, একটু আগে যেমন আমরা কাটের কথা পড়ছিলাম, তেমনি ব্রডকাস্ট। ব্রডকাস্ট অর্থ কি? ব্রডকাস্ট মানে সম্প্রচার করা। তিনটা ফর্মেই হচ্ছে ব্রডকাস্ট, কাস্ট কাস্ট কাস্ট, ঠিক আছে? তাহলে আনসার কোনটা? যদিও বা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, বাট এটা গায়েবী, অদৃশ্য, এটা দেখা যায় না। বুঝতে পারছো? তাহলে যেহেতু বাই দ্য বিবিসি বলা আছে, বিবিসির মাধ্যমে ব্রডকাস্ট করা হয়, তার মানে প্যাসিভ। আর প্যাসিভ হওয়ার জন্য বি ভার্ব থাকা শর্ত, বি ভার্ব আছে একটা অপশনে। আনসার সি নাম্বার। নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য লেক অফ আইল্যান্ডস্প্রি, লিনেট ইজ এ কাইন্ড অফ ড্যাশ। তোমরা একটু মনে করার চেষ্টা করো তো, যে সে সকালের বর্ণনা দিয়েছে, হ্যাঁ, মর্নিং, হ্যাঁ, মর্নিংটা কেমন?
রাইট, এবং সেখানে দুপুরটা কেমন, নুন ইজ পার্পল গ্লো। এরপরে সেখানে সে ইভিনিং এর বর্ণনা দিতে বলেছিল যে হিয়ার দ্য ইভিনিং ফুল অফ লিনেটস উইংস। তাহলে এখন বলো উইং থাকে কার? পাখির। তাহলে লিনেট কি? লিনেট একটা পাখি। তাহলে কবিতার লাইনটা যদি তোমরা একটু স্মরণ রাখো তাহলে তোমাদের জন্য আনসার করাটা ইজিয়ার হবে। দ্য ইভিনিং ফুল অফ লিনেটস উইং, এটা ওই দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতার মধ্যেই আছে। তো তোমাদেরকে একটা প্রসঙ্গক্রমে কোয়েশ্চেন এখানে করে রাখি, সেটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটির লেখক কে, অর্থাৎ কবি কে? তোমরা একটু কমেন্টে আনসার দিয়ে দিবে এটা। এরপরে নাম্বার 8, ইউ গেট ফাদার্স পারমিশন, আই উইল টেক ইউ ফিশিং নেক্সট উইক। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে ফিশিংয়ে নিয়ে যাব কখন? যদি তোমার বাবা তোমাকে পারমিশন দেয়। ইউ গেট ফাদার্স পারমিশন, তাহলে নিশ্চয়ই এখানে ইফ হওয়ার কথা, তাই না? যদি তুমি তোমার বাবার পারমিশন পাও তাহলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব? ফিশিংয়ে নিয়ে যাব। ইফ আছে এখানে? নাই, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে প্রোভাইডেড এই জিনিসটা ইফের মতো অর্থ দেয়। প্রোভাইডেড যে কথা, ইফ একই কথা। প্রোভাইডেড ইউ গেট ফাদার্স পারমিশন, অর্থাৎ ইফ ইউ গেট ইউর ফাদার্স পারমিশন, রাইট? সো মাঝে মাঝে এরকম ট্রিকি কোয়েশ্চেনও করতে পারে, সো বি অ্যাওয়ার অফ দ্যাট। নাম্বার 9, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্পন্টেনাস। সো স্পন্টেনাসের নাউন ফর্ম একটাই, সেটা হচ্ছে স্পন্টেনিটি। স্পন্টেনাস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। আমরা বলি না স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সো স্পন্টেনাস পার্টিসিপেশন, স্পন্টেনাস অ্যাটেন্ডেন্স, অর্থাৎ অংশগ্রহণ। তাহলে এটার একই নাউন কি? স্পন্টিনিটি, স্বতঃস্ফূর্ততা। রাইট, তাহলে আনসার বি নাম্বার। এরপরে নাম্বার 10, ইন দি স্টোরি আ মাদার ইন ম্যানভিল স্টোরিতে ওয়ার ইজ দ্য অরফানেজ লোকেটেড? এটা তোমরা খুব সিম্পলি জানো, এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন। যে কোথায়? সেটা হইতেছে একটা মাউন্টেইনে। হ্যাঁ, অরফানেজটা কোথায় ছিল? ওই যে মানে একদম পাহাড়ে, পর্বতে ছিল। এরপরে হোয়াট পিকচার অফ বুলিং ড্যাশ বাংলাদেশি ইয়াং স্টুডেন্টস ইজ প্রেজেন্টেড ইন দ্য রিপোর্ট? তাহলে ব্যাপারটা হইতেছে হোয়াট পিকচার অফ বুলিং ইজ প্রেজেন্টেড ইন দ্য রিপোর্ট, রাইট? এটার খুব সহজ আনসার হইতেছে তোমাদের বইয়ের মধ্যেই লেখা আছে, সেটা হচ্ছে কি অ্যামাং বাংলাদেশি ইয়াং স্টুডেন্টস, বাংলাদেশি তরুণ শিক্ষার্থীদের মধ্যে গালির কোন পিকচারটা বেশি প্রেজেন্ট করা হয়েছে রিপোর্টের মধ্যে? তাহলে অ্যামাং বাংলাদেশি ইয়াং স্টুডেন্টস, রাইট? ওকে, এখানে তো বিটুইন হবে না, কারণ কি অনেক মানুষ আছে, সেজন্য অ্যামাং ইয়াং স্টুডেন্টস। এরপরে নাম্বার 12, দ্য রাইট ওয়ার্ড অফ দ্য ফলোইং গ্যাপ ইজ দ্য অফ অ্যান এগ ইজ ভেরি নিউট্রিশিয়াস, রাইট? ডিমের কোনো একটা অংশের কথা বলছে যেটা খুবই নিউট্রিশিয়াস, খুবই পুষ্টিকর। ব্যাপারটা হচ্ছে ডিমের কি থাকে? একটা সাদা অংশ থাকে, আর কি থাকে? আর একটা কুসুম থাকে। ডিমের কুসুম ইংরেজি কি? ডিমের কুসুম ইংরেজি হচ্ছে ইয়ক। ইয়ক শব্দের অর্থ কি? ডিমের কুসুম, রাইট? তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে ইয়ক। তাহলে দ্য ইয়ক অফ অ্যান এগ ইজ ভেরি নিউট্রিশিয়াস, ডিমের কুসুমটি অনেক পুষ্টিকর, রাইট? খেয়ে দেখো, অনেক পুষ্টিকর, মজা, হলুদ, দেখতেই সুন্দর লাগে। অর্ডেন ইজ WH অর্ডেন, এটাও তোমরা জানো, সে ভদ্রলোকটা হচ্ছে ইংল্যান্ডে জন্মগ্রহণ করছে, পরে আমেরিকা চলে গেছিল, যে জন্য তাকে বলা হয় অ্যাংলো আমেরিকান পয়েট, অর্থাৎ হচ্ছে ব্রিটেনের মানে ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান কবি, অর্থাৎ সে দুইটা দেশই একই সাথে নাগরিকত্ব গ্রহণ করেছিল। ইংল্যান্ডে জন্মাইছে, আমেরিকাতে পরবর্তীতে স্থায়ী হয়েছে। ডিসচার্জ মানে কি? ডিসচার্জ মানে ত্যাগ করা, রাইট? তো ডিসচার্জ মানে যে ত্যাগ করা হয়। গ্লোরিয়াস মানে কি? গৌরবান্বিত, মিলে না। এমিট মানে কি? ত্যাগ করা, মিলে। ফুয়েল মানে কি? তেল, যেটা আমরা প্রচুর দিই, আমরা দিতে পছন্দ করি, খেতে পছন্দ করি, নিতে পছন্দ করি, যেটা না দিলে কোনো কাজ হয় না। ফুয়েল, মিলে না।
টক্সিক মানে হচ্ছে ক্ষতিকর, মিলে না। তাহলে আনসার কোনটা? বি নাম্বার। ডিসচার্জ মানে ত্যাগ করা, এমিট মানেও ত্যাগ করা, মিলে যায়। ফাইন, ওকে। সো আমাদের কি বলা যায়, মডেল টেস্ট 4 এর অনলাইন এবং অফলাইন ভার্সন অর্থাৎ 2 সেটের যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নে যে ইংলিশ কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনের সমাধান আমরা করার চেষ্টা করেছি। আশা করি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশনটা তোমরা ক্লিয়ার আনসার পেয়েছো, অর্থাৎ ক্ল্যারিফিকেশন পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের আপনাদের যে মডেল টেস্টের 4 নম্বর মডেল টেস্টের অফলাইন অংশটা এবং অনলাইন অংশটা আজকের ক্লাসে আমরা সলিউশন দেব ইনশাল্লাহ। এবং সবাই মনোযোগ সহকারে এগুলোর ব্যাখ্যা সহ একটু আনসার সহ এগুলো ক্লিয়ার করে পরীক্ষার হলে যেতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এবং আমাদের আজকের এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? তাহলে আমরা এটার আনসার জানি, বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি, তাহলে সেটার আনসার হবে কি? কর্কট ক্রান্তি রেখা। কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি অক্ষরেখায়, 23.5 ডিগ্রি অক্ষরেখায় যে রেখাটি বাংলাদেশের কুমিল্লা জেলা দিয়ে প্রবেশ করে এবং চুয়াডাঙ্গা জেলা দিয়ে, অর্থাৎ কল্পিত এই রেখাটা, এক প্রান্তে হচ্ছে কুমিল্লা জেলা, এক প্রান্তে হচ্ছে আপনার এই যে চুয়াডাঙ্গা জেলা। ওকে, আশা করি আপনারা এটি পারবেন। আমাদের প্রথম প্রশ্নের আনসার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাকে কি বলে? এটাকে বলা হয় ফিশিং বলে। কি বলে? ফিশিং। আর এটা যখন এই ফিশিং যখন করা হয় ভয়েস কলের মাধ্যমে, ওই যে আমরা যখন বলি বিকাশ থেকে নাহিদ বলছি, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ওটিপি শেয়ার করতে বলে, আপনাদেরকে পিন নাম্বার শেয়ার করতে বলে, এগুলোকে বলা হয় ফিশিং। কি বলা হয়? তাহলে একটা হচ্ছে ফিশিং আর একটা হচ্ছে এই যে বিশিং। ফিশিং এবং ভিশিং। ওকে, আশা করি আমরা পারবো। 2 নম্বর প্রশ্ন গেল। তারপর আসেন 3 নম্বর প্রশ্ন। এখানে একটি স্পেস হবে অবশ্য। আচ্ছা, 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর কততম অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? এটা আমরা অনেক সময় ভুল করে থাকি। ইউনেস্কো যদি বলে পরীক্ষায় ইউনেস্কোর কততম অধিবেশন, তাহলে হবে 30তম অধিবেশন। আর যদি বলে জাতিসংঘের কততম অধিবেশনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাহলে 63তম অধিবেশন হবে। জাতিসংঘের বললে কততম হবে? 63তম অধিবেশন। ওকে, জাতিসংঘের 63তম অধিবেশন। আর ইউনেস্কোর কততম? ইউনেস্কোর 30তম। এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো কাইন্ডলি। ঠিক আছে, তারপর আমাদের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, V20। এই যে V20, এই V20 মানে হচ্ছে ভালনারেবল 20। ভালনারেবল 20 কি বিষয়ক? ভালনারেবল 20 হচ্ছে জলবায়ু বিষয়ক। আনসার হবে কি? জলবায়ু বিষয়ক ভালনারেবল 20। অর্থাৎ জলবায়ু রিলেটেড যেই রাষ্ট্রগুলো খুব বেশি ভালনারেবল অবস্থা, অসহায় অবস্থায় আছে, এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে ভালনারেবল 20 রাষ্ট্র। ওকে, তাহলে আমাদের পরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে কি? 5 বছর মেয়াদি। 5 বছর মেয়াদি, এটা হচ্ছে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবক্তা হচ্ছে স্ট্যালিন। হ্যাঁ, কোথাকার? ইউএসএসআর এর, সোভিয়েতের স্ট্যালিন। ওকে, তাহলে আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025 সাল পর্যন্ত। জুলাই থেকে জুন হচ্ছে আমাদের অর্থ বছর। এই জন্য আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো এভাবে হিসাব করা হবে। তারপরে 6 নম্বর, 2024-25 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? অর্থাৎ আমরা প্রাক্কলন হিসেবে কত ধরেছি, আমরা এত লক্ষ্য অর্জন করতে চাই, এটা হবে কত? 6.75%।
আমরা এগুলো আনসারগুলো ক্লিয়ার হয়ে তারপরে যাব, যেহেতু এগুলো একটু রিসেন্ট এবং বিভিন্ন সংখ্যা দিয়ে আমাদেরকে একটু প্রবলেমে ফেলতে পারে। সো এইভাবে এগুলো একটু আমাদের রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। রিভিশন ছাড়া পরীক্ষা ভালো করা যাবে না। ওকে, তারপর আসেন বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় কোনটি? হ্যাঁ, বিশ্বব্যাংক গ্রুপ বলতে বোঝায় 5টা সংস্থাকে বিশ্বব্যাংক। তাহলে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। হ্যাঁ, গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলতে কয়টাকে বোঝায়? 5টা সংস্থাকে বোঝায়, 5টা সংস্থা। একটার নাম হচ্ছে IBRD, IDA, IFC, ICSID এবং হচ্ছে মিগা। ঠিক আছে, এখানে কয়টা? 5টা। এগুলো হচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা। তাহলে 9 কোনটা? 9 হচ্ছে IMF। IMF এর কাজ কি? IMF এর কাজ হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা, মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। ওকে, তাহলে কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয়? 7 নম্বরে আমরা পাচ্ছি কি? হ্যাঁ, এরপর আসেন, এরপরে নিচের কোন প্রযুক্তি প্যাজ ইউ গো, টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন এখানে? এগুলা হচ্ছে আপনার কি, এই যে 3টা ফরম্যাটে কাজ করা যায় ক্লাউড কম্পিউটিংয়ে। আপনার এখানে আপনার ধরেন কোনো একটা সফটওয়্যার নাই, সফটওয়্যার আরেকজন থেকে ভাড়া নিতে পারতেছেন। আপনার একটা পিসি নাই, পিসি ভাড়া নিতে পারতেছেন। ওকে, ক্লাউড স্টোরেজ নাই, স্টোরেজ ভাড়া নিতে পারতেছেন। তাহলে এটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিস। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল রাজবংশ। কোন রাজবংশ? পাল রাজবংশ। এবং পালরা কি ছিল? কোন ধর্মের ছিল? বৌদ্ধ ধর্মের ছিল। ঠিক আছে, পালরা কোন ধর্মের ছিল? বৌদ্ধ ধর্মের ছিল। ঠিক আছে, এরা বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ 400 বছর বাংলাকে শাসন করেছে। কত বছর? 400 বছর শাসন করেছে পাল রাজবংশ। ওকে, তাহলে এদের মাধ্যমে কি আসছে আমাদের এখানে? বংশানুক্রমিক যে রাজতন্ত্র বাংলায়, এটা কাদের মাধ্যমে এসছে? পালদের মাধ্যমে এসছে। বংশানুক্রমিক রাজতন্ত্র এসছে এখানে। আমরা একটু বলে দিচ্ছি, বংশানুক্রমিক রাজতন্ত্র এখানে আসছে এটির মাধ্যমে। ঠিক আছে, এরপরে 10 নম্বর প্রশ্ন। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের প্রথম টেস্ট জয়, এবং এটা আমাদের জন্য খুবই, আমাদের বাংলাদেশি ক্রিকেটের জন্য খুবই একটা বড় ধরনের একটা ঘটনা। হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজের জয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য সিরিজ কে পেয়েছেন? মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ডার, বাংলাদেশের একজন জনপ্রিয় অলরাউন্ডার, নাম হচ্ছে মেহেদী হাসান মিরাজ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে ভেটো দিয়েছিল? পাকিস্তানের বিপক্ষে দিয়েছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ওকে, তখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল হচ্ছে নিকোলাই পদগর্নি এবং প্রধানমন্ত্রী ছিল অ্যালেক্সিস কোসিগিন। সরকারি কর্মের নিয়োগ লাভের সুযোগের সমতা, এই যে সুযোগের সমতা, যদি বলে পরীক্ষায় শুধু সুযোগের সমতা, তাহলে 19 হবে। এই যে 19 হচ্ছে সুযোগের সমতা, আর 29 হচ্ছে সরকারি কর্মে সুযোগের সমতা। ওকে, 39 হচ্ছে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা। হ্যাঁ, 41 হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। কিসের স্বাধীনতা? ধর্মীয় স্বাধীনতা। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে 40 হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা, অর্থাৎ আপনার যে কোনো চাকরিতে আপনি যাইতে পারবেন, আপনার যদি যোগ্যতা থাকে পেশা ও বৃত্তির স্বাধীনতা আপনি পাবেন, বৃত্তির স্বাধীনতা। ওকে, এই আর কি, এই হচ্ছে আমাদের পড়াশোনা। তাহলে এরপরে 13 নম্বর প্রশ্ন আমরা যাব। আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে কি, মাতৃপ্রধান গারো উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
কোন অঞ্চলে বসবাস করে? মাতৃপ্রধান অর্থাৎ মাতৃপ্রধান, ঠিক আছে। তাহলে ময়মনসিংহ টাঙ্গাইলেও বসবাস করে তারা, শেরপুর নেত্রকোনায় বসবাস করে। তার মানে আনসার হবে কি ক এবং খ, ক এবং খ। রংপুর এবং রাজশাহীতে কারা বাস করে? ওরাও রাজবংশী এরা বাস করে, ওরাও রাজবংশী এরা বাস করে। ওকে, ওরাও রাজবংশী। ওকে, তারপরে অর্থনৈতিক সমীক্ষা। হ্যাঁ, তাহলে বাংলাদেশের ইকোনমিক রিভিউ 2024 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? মাথাপিছু জিডিপি হচ্ছে আমাদের 2675 মার্কিন ডলার। এটা কিসের ভিত্তিতে? আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2024, বা এটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024। এরপরে দেখি আমরা কাজী গোলাম মাহমুদের নেতৃত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, অর্থাৎ যেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা সর্বশেষ গঠিত হয়েছিল 1952 সালে, 1952 সালে। 1900 কত সালে? 52 সালের 31 জানুয়ারি। এই যে আনসার হবে 31 জানুয়ারি 1952 সাল। এবং এটার পরিপ্রেক্ষিতে কিন্তু 21শে ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল। 21শে ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল 1952 সালে। কার ভিত্তিতে? এই যে কাজী গোলাম মাহবুব মেইনলি মিছিল বের করার যে ঘোষণাটা দিয়েছিলেন গাজীউল হক, ঠিক আছে। তাহলে এদের সবার সহযোগিতায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 31 জানুয়ারি 1952, এবং এটার আহ্বায়ক কে ছিল? এটার আহ্বায়ক ছিল হচ্ছে কাজী গোলাম মাহবুব, উনি ছিলেন এটার আহ্বায়ক। 16 সম্প্রতি কার্বন ক্রেডিট বিষয়ে চুক্তি হয় কোন সম্মেলনে? কার্বন ক্রেডিট বিষয়ে চুক্তি হয় কোন সম্মেলনে? এটা হচ্ছে COP29 সম্মেলনে। COP29 সম্মেলন, COP29 কোথায় হয়েছিল? আজারবাইজানের বাকু শহরে হয়েছিল। বাকু, আজারবাইজান, ঠিক আছে। হ্যাঁ, আজারবাইজানের কোন শহরে? বাকু শহরে, ঠিক আছে, মনে থাকবে। 29তম কপ সম্মেলন, কনফারেন্স অফ দ্য পার্টিস। তাহলে এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। একটা হচ্ছে আপনার 3.0 নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, 3.0 নিয়ে আলোচনা করা হয়েছে। এবং কার্বন ক্রেডিট নিয়ে কিন্তু কি হয়েছে? চুক্তি হয়েছে, কার্বন ক্রেডিট ট্রিটি হয়েছে, এখানে ট্রিটি হয়েছে। আর কার্বন ক্রেডিট যদি বলে, কার্বন ক্রেডিটের ধারণা দেওয়া হয়েছিল কোথায়? কোন প্রটোকলে? কিয়োটো প্রটোকল। ওকে, কিয়োটো প্রটোকলে কার্বন ক্রেডিটের ধারণা দেওয়া হয়েছিল কোন প্রটোকলে? কিয়োটো প্রটোকলে। এবং কার্বন ক্রেডিট চুক্তি হয়েছে কোন সম্মেলনে? COP29 সম্মেলনে। এবং এখানে 3.0 নিয়েও কথা বলেছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ কে? ইউনূস। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কোনটা? বিরোধপূর্ণ ইসরায়েল এবং কি, এই যে আগে এটা দেখতে হবে, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। তাহলে গোলান মালভূমি। সিনাই উপদ্বীপ নিয়ে কার কার মধ্যে বিরোধ? ইসরায়েল মিশর, ঠিক আছে। পশ্চিম তীর, তাহলে ইসরায়েল জর্ডান, মৃত সাগর, ইসরায়েল জর্ডান। ওকে। আর রাফা, আপনারা ভুল করেন অনেক সময়, রাফা ক্রসিং নিয়ে এটা কার কার মধ্যে? যদি বলে যে এটা কার কার মধ্যে, এটা হবে ফিলিস্তিন এবং মিশরের মধ্যে। ফিলিস্তিন ও মিশরের সীমান্ত। ওকে, এটা কিন্তু বিরোধপূর্ণ না, অর্থাৎ রাফা ক্রসিং কিন্তু বিরোধপূর্ণ সীমান্ত না। তবে রাফা ক্রসিং কার কার মধ্যে সীমান্ত? ফিলিস্তিন এবং মিশরের মধ্যে। অনেকে ইসরায়েল মিশর দিয়ে দেন আনসার।
হ্যাঁ, 2024 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ঘোষণা করা হয় কোন শহরকে? স্ট্রাসবার্গ। ওকে, ফ্রান্সের স্ট্রাসবার্গ। হ্যাঁ, বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল? এটা তো আমরা সবাই পারি। এটা কোথায় ছিল? মুর্শিদাবাদে। কর্ণ সুবর্ণ কোথায়? মুর্শিদাবাদ কর্ণ সুবর্ণ। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয় কোন দেশে? ডেনমার্কে আমরা আমাদের স্টেলা মেরিস রপ্তানি করেছিলাম। ডেনমার্ক নামক যে দেশ আছে সেখানে রপ্তানি করেছিলাম। তারপর আসেন, সাংলান কোন প্রজাতির উৎসব? সাংলান কাদের উৎসব? সাংলান হচ্ছে কাদের? খিয়াংদের উৎসব। কাদের উৎসব? খিয়াংদের উৎসব। ওকে, সাংলান কাদের উৎসব? খিয়াংদের উৎসব। সাঁওতাল, রাখাইন, মারমা, আমাদের পার্বত্য চট্টগ্রামে যত উপজাতি আছে সবার উৎসব, সবার অবস্থান, এগুলো আপনাদের জানতে হবে। তারপর আসেন, এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এটা হচ্ছে জাতীয় মৎস্য হেরিটেজ। এটার নাম কি? জাতীয় মৎস্য, যেটার আগের নাম ছিল বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। তাহলে বঙ্গবন্ধুকে কি করতে হবে? ভুলে যেতে হবে। জাতীয় মৎস্য হেরিটেজ কোথায়? কোনটা? হালদা নদী। কি নদী? হালদা নদী। এটা কোথায়? চট্টগ্রামে। খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রামে কালুরঘাটে এসে হচ্ছে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে আনসার কি হবে? হালদা নদী হবে। হ্যাঁ, আর এগুলো তো আমরা জানি। এই যে হাকালুকি হাওর কোথায় অবস্থিত? সিলেট মৌলভীবাজারে। চলনবিল পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। টাঙ্গুয়ার হাওর কোথায়? সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। এশিয়া ইউরোপকে পৃথককারী প্রণালী কোনটি? তাহলে আমরা একটু দেখি অপশনে। বাবেল মানদেব প্রণালী কাকে কাকে পৃথক করেছে? বাবেল মানদেব প্রণালী পৃথক করেছে এক পাশে হচ্ছে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। আফ্রিকাকে। তারপরে জিব্রাল্টার, ইউরোপ, আফ্রিকাকে। বসফরাস কাকে কাকে? এশিয়া, ইউরোপকে। বেরিং কাকে? এশিয়া, উত্তর আমেরিকাকে। ঠিক আছে, এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে। তাহলে আমাদের আনসার কি? আমাদের আনসার ছিল এশিয়া। আমাদের প্রশ্ন ছিল এশিয়া এবং ইউরোপ। তাহলে এশিয়া এবং ইউরোপকে হচ্ছে বসফরাস প্রণালী, যেটা তুরস্কতে অবস্থিত, টার্কিতে অবস্থিত। বিশ্বব্যাংকের বর্তমান 14তম প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় কোত্থেকে হবে? ইউএস এর থেকে হবে। হ্যাঁ, উনি ভারতীয় বংশোদ্ভূত ইউএস এর নাগরিক। অজয় বাঙ্গা। ঠিক আছে। আর ক্রিস্টালিনা জর্জিয়েভা হচ্ছে আইএমএফ এর। কার? আইএমএফ এর। আর দিলমা রোসেফ হচ্ছে এনডিবির প্রধান। ব্রিক্সের যে ব্যাংক আছে এনডিবির প্রধান। মহাকাশচারীদের জীবনী নিয়ে গ্রন্থ অরবিটাল রচনার জন্য, অরবিটাল দেখছেন নামও কিন্তু নাম থেকে বোঝা যায় মহাকাশচারীদেরকে নিয়ে, 2024 সালে বুকার পুরস্কার লাভ করে কে? সামান্থা হার্ভে। যুক্তরাজ্যের সামান্থা হার্ভে বুকার পুরস্কার লাভ করেন। ঠিক আছে, এই বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যে, মাথায় রাখতে হবে। বুকার পুরস্কার দেওয়া হয় কিসে? এটা শুধু ইংরেজি সাহিত্যে দেওয়া হয়। আর ইংরেজি সাহিত্য বাদে অন্যান্য যে ভাষাগুলো আছে সব ভাষায় আপনার সাহিত্যে যে পুরস্কার দেওয়া হয় তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ম্যান বুকার পুরস্কার। আর বুকার বললে শুধু ইংরেজি সাহিত্য হবে, ইংরেজি সাহিত্যে। ওকে, যুক্তরাজ্যের সামান্থা হার্ভে পেয়েছেন। 26 ইসলামী সহযোগিতা সংস্থা অর্থাৎ ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের দাপ্তরিক ভাষা কয়টি? দাপ্তরিক ভাষা 3টি। এখানে পরীক্ষায় আসে নিচের কোনটি ওআইসির ভাষা নয়? এভাবে পরীক্ষা আসে। ফার্সি কিন্তু ওআইসির ভাষা নয়, তাহলে ফ্রেঞ্চ ওআইসির ভাষা। আফ্রিকার বেশিরভাগ মুসলিম দেশ কিন্তু ওআইসির সদস্য, এবং এরা কিন্তু বেশিরভাগ কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ। এই জন্য তারা
বিভিন্ন সময় ফ্রান্সের সাথে ভাষাগত মিল আছে, অর্থাৎ তারা ফ্রেঞ্চ ভাষাটাকে অ্যাডপ্ট করেছে উপনিবেশকালীন সময়ে। প্রাচীন ট্রয় নগরীর বর্তমান অবস্থান কোন দেশে? তুরস্কে। ট্রয়, আপনারা সিনেমা দেখেছেন না, হেলেন অফ ট্রয়? হেলেনকে নিয়ে অনেক সিনেমা আছে, এই ট্রয় কাহিনী নিয়ে গ্রিক সাম্রাজ্যের অনেক কি আছে, মুভি টুভি আছে। তাহলে ট্রয় নগরী কোথায়? তুরস্কে। কোন নেটওয়ার্কিং ডিভাইসটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে? ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে কে? একমাত্র গেটওয়ে পারবে। কে পারবে? গেটওয়ে পারবে। আর এটাকে বলা হচ্ছে পোস্টম্যান। এটা পোস্টম্যানের এক নেটওয়ার্ককে অন্য জায়গায় নিয়ে যায় বলে এটাকে বলা হয় পোস্টম্যানের সাথে তুলনা করা হয় এটাকে, রাউটারকে। আর হচ্ছে আপনার গেটওয়ে হচ্ছে কোনো নেটওয়ার্কিং ডিভাইসকে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। 2024 সালে 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার কোন শহরে? কাজান শহরে। রাশিয়ার কোন শহরে? কাজান শহরে। এটাকে বলা হয় চ্যাম্পিয়ন্সদের বৌদ্ধভূমি। চ্যাম্পিয়ন্সদের বৌদ্ধভূমি বলা হয় কাজান। এবং রাশিয়ার সবচাইতে বেশি কি থাকে এখানে? মুসলিমদের বসবাস হচ্ছে এই কাজান শহরে। কোন শহরে? কাজান শহরে। তাহলে এর মধ্যে আমাদের শেষ হলো হচ্ছে অফলাইনের, আরেকটা বাকি আছে না, কাজান। ইন্তিফাদা কিসের সাথে জড়িত? ইন্তিফাদা মানে হচ্ছে জাগরণ, পুনর্জাগরণ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে ফিলিস্তিনি জাগরণকে বলা হচ্ছে ইন্তিফাদা। তাহলে ফিলিস্তিনি জাগরণকে বলা হচ্ছে ইন্তিফাদা। আর ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনিদের বিপর্যয়কে বলা হচ্ছে নাকবা। ঠিক আছে। তাহলে আমাদের আনসার কি? এটা হচ্ছে আনসার, এটাই আনসার। ফিলিস্তিনি জাগরণকে বলা হচ্ছে কি? ইন্তিফাদা। নাকবা বলা হচ্ছে ফিলিস্তিন বিপর্যয়। ঠিক আছে। তাহলে আমরা এবার একটু অনলাইন প্রশ্ন, যে আমাদের মডেল টেস্ট 4-এর যে অনলাইন অংশটা, সেই অনলাইন অংশটা একটু আমরা দেখবো এখন। বাংলাদেশের সীমানা থেকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত? বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কাবাদের দূরত্ব হচ্ছে 16.5 কিমি। কত কিমি? 16.5 কিমি। এই মাত্রা কোথায় দেওয়া হয়েছে? এই মাত্রা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়। কোথায়? মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর নামক স্থানে। জঙ্গিপুর নামক স্থানে এটা দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর নামক স্থানে দেওয়া হয়। এই মাত্রা স্থাপন করা হয় কবে? স্থাপন করা হয় 1975 সালে। 1975 সালে। এটা ভারতকে কারা বানিয়ে দিয়েছিল জানেন? ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন এটা বানিয়ে দিয়েছিল। ওকে। ফারাক্কাবাদ। কোন বাদ? ফারাক্কাবাদ। কোনটি আরকান পাহাড়ের অংশ? আরকান পাহাড়ের অংশ এগুলো কোনো কিছুই না, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড় সমূহ। ঠিক আছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড় সমূহ আরাকান পাহাড়। এই আরাকান পাহাড় থেকে কিন্তু আমাদের দেশের 3টা নদী আসছে। কয়টা নদী আসছে? 3টা নদী। একটার নাম হচ্ছে নাফ, সাঙ্গু, মাতামুহুরী। আমরা অনেক সময় দেখি যে মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল লামার মাইভার পর্বত। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। ঠিক আছে। আমাদের পড়তে হবে কি মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কোথায়? তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে গাজীপুরে। আর রাঙামাটিতে একটা আছে, নাম হচ্ছে বেতবুনিয়া। কি নাম? বেতবুনিয়া। ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। বেতবুনিয়া কোথায়? রাঙামাটি। আর তালিবাবাদ কোথায়? এই যে তালিবাবাদ কোথায়? গাজীপুরে। পারবো আশা করি আমরা। 3 নম্বর প্রশ্ন গেল। আমাদের 4 নম্বর, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার পূর্ব নাম কি?
ভোলার পাশেই কি আপনার ভোলার পাশেই কিন্তু শাহবাজপুর নামে একটা চ্যানেল আছে, একটা নদী আছে। ঠিক আছে, তাহলে শাহবাজপুর কি নাম? শাহবাজপুর। ভোলা দ্বীপ জেলা, ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর। আর জৈন্তাপুর কোথায় অবস্থিত? জৈন্তাপুর হচ্ছে সিলেটে অবস্থিত। কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। ওকে, পারা যাবে? জৈন্তাপুর সিলেট। এই যে শাহবাজপুর যেটা বললাম, শাহবাজপুরে কিন্তু গ্যাস ক্ষেত্র আছে। কি আছে? গ্যাস ক্ষেত্র আছে। 5 নম্বর গেল কই? রেমাক্রি জলপ্রপাত। রেমাক্রি জলপ্রপাত কোথায়? বান্দরবানে। এটা কোথায়? এটা একটা কিন্তু খালের নামও রেমাক্রি আছে। রেমাক্রি নামে একটা খাল আছে, আপনারা সাঙ্গু নদী দিয়ে যখন বান্দরবানের থানচি যে উপজেলাটা আছে, থানচি বাজার থেকে আপনারা যখন একবারে বোট নিয়ে যখন উপরের দিকে যাইতে থাকবেন, মিয়ানমারের কাছাকাছি আপনারা যাইতে থাকলে ওখানেই হচ্ছে রেমাক্রি নামে একটা খাল আছে। রেমাক্রি নামে একটা কি আছে? খাল আছে। এবং এটার নাম হচ্ছে রেমাক্রি জলপ্রপাত। রেমাক্রি একটা খালের নাম, একটা জলপ্রপাতের নাম। কোথায়? বান্দরবানে। ঠিক আছে, এরপরে বাংলাদেশের কোন অঞ্চলে চীনামাটি পাওয়া যায়? চীনামাটি পাওয়া যায় কোথায়? এখানের কোথায় পাওয়া যায়? নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায়। নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায়। নেত্রকোনা অনেকের বাড়ি আপনাদের, তাই না? তো যাদের বাড়ির পাশে যে খনিজ সম্পদগুলো আছে সেগুলা আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে আমরা কত নাম্বার আছি এখন? 6 নাম্বার গেল আমাদের। 6 নাম্বার হচ্ছে হ্যাঁ, কোথায় চীনামাটি পাওয়া যায়। আচ্ছা, 7 নাম্বার, মাগুর চড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? হ্যাঁ, মাগুর চড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? মাগুর চড়া গ্যাস ক্ষেত্র কোথায়? এটা হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার সিলেট বিভাগের একটা জেলা। মৌলভীবাজার কি বলা হয় এটাকে? চায়ের রাজধানী বলা হয় বাংলাদেশের। কি বলা হয়? চায়ের রাজধানী বলা হয় মৌলভীবাজার জেলাকে। সবচেয়ে বেশি চা বাগান আছে কোথায়? এই যে মৌলভীবাজার জেলায়। এবং মৌলভীবাজার জেলার কি আছে? শ্রীমঙ্গল আছে। শ্রীমঙ্গল, এই শ্রীমঙ্গলে কিন্তু আমরা জানি সবচেয়ে বেশি কি আছে আপনার? চা পাওয়া যায়। এবং এখানে চা গবেষণা কেন্দ্র, এখানে হচ্ছে চা জাদুঘর, এখানে চা পরীক্ষা কেন্দ্র, সবই এখানে। আবার চা বোর্ড কিন্তু চট্টগ্রামে। ওকে, চা বোর্ড কোথায়? চট্টগ্রামে। দিনাজপুরের মধ্যপাড়া থেকে কোন খনিজ উত্তোলন করা হয়? দিনাজপুরের মধ্যপাড়া থেকে কোন খনিজ উত্তোলন করা হয়? তাহলে আমরা জানি কি হবে এটার আনসার? কঠিন শিলা হবে। কি হবে? কঠিন শিলা হবে। কঠিন শিলা দিনাজপুরের মধ্যপাড়া থেকে। এছাড়াও দিনাজপুরে কিন্তু আপনার কি আছে? কয়লা খনি আছে। কয়লা খনি আছে। কি আছে? কয়লা খনি। দিনাজপুরের আপনারা কঠিন শিলার পাশাপাশি কয়লাও পাওয়া যাবে 3 জায়গায়। দিনাজপুরের কয় জায়গায়? 3 জায়গায় কি পাওয়া যায়? 3 জায়গায় কয়লা খনি আছে। কি আছে? কয়লা খনি আছে। একটা নাম হচ্ছে বড় পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া। দিঘিপাড়াতে। ওকে, ঠিক আছে। তাহলে বড় পুকুরিয়া, ফুলবাড়ি, এখানে হচ্ছে কি পাওয়া যায়? এখানে হচ্ছে কয়লা পাওয়া যায়। আর কঠিন শিলা পাওয়া যায় কোথায়? মধ্যপাড়াতে। এই যে প্রশ্ন এখানে দেওয়া আছে মধ্যপাড়াতে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন বাইশারি ব্যাং ডেপো। বাইশারি ব্যাং ডেপো বন্যপ্রাণী অভয়ারণ্য। বাংলাদেশের টোটাল বন্যপ্রাণী অভয়ারণ্য আছে কয়টা? বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে 25টি। কয়টি? তাহলে সর্বশেষ কোনটা? এই যে বাইশারি ব্যাং ডেপো যেটা, এটার নাম এটা হচ্ছে সর্বশেষ। এটা হচ্ছে সর্বশেষ। ঠিক আছে, সর্বশেষ। ওকে, এটা কোথায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজার জেলায় কিন্তু আপনার জাতীয় উদ্যান আছে কয়টা? জাতীয় উদ্যান আছে 2টা জাতীয় উদ্যান, না 3টা জাতীয় উদ্যান আছে। হিমচড়ি জাতীয় উদ্যান, তারপরে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান, এবং হচ্ছে কি আপনার এই যে আমাদের বন্যপ্রাণী অভয়ারণ্য আছে একটা, এটার নাম হচ্ছে বাইশারি ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য। কোন জেলায়? কক্সবাজার জেলায় হবে আনসার। তারপর আমাদের জাতীয় উদ্যান কিন্তু 20টা। দেশের জাতীয় উদ্যান কয়টা?
20টা। তো বাংলাদেশে বরগুনা পটুয়াখালী জেলায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তাদের নাম কি? বরগুনা এবং পটুয়াখালী জেলায় নাম কি? নাম হচ্ছে রাখাইন। পটুয়াখালী এবং বরগুনায় কারা বসবাস করে? রাখাইনরা বসবাস করে। কারা বসবাস করে? রাখাইনরা বসবাস করে। ওকে, তারপরে আসেন, এরপর আমরা দেখব হচ্ছে, তাহলে আনসার কি? আনসার হচ্ছে রাখাইন। ডোকলাম মালভূমি বর্তমানে কোন দেশের দখলে? ডোকলাম মালভূমি এটা কার দখলে? এটা হচ্ছে ভুটানের দখলে আছে। কার দখলে আছে? ডোকলাম মালভূমি। ডোকলাম তরাই বলা হয় এটাকে, ডোকলাম তরাই বলা হয়। ওকে, কার দখলে আছে? ভুটানের দখলে আছে। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে কি বন্দর অবস্থিত? সোনা মসজিদ। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। ওকে, বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে আমাদের পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিমাঞ্চল নাকি দক্ষিণ পূর্বাঞ্চল নাকি আমাদের উত্তরবঙ্গ? তাহলে উত্তর পশ্চিমাঞ্চল হবে না আনসার? উত্তর অর্থাৎ বগুড়া, রাজশাহী, এই সমস্ত অঞ্চলকে আমরা কি বলি? এগুলোকে বলি হচ্ছে আমরা বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশের মানচিত্রে পঞ্চগড়ের নিচ থেকে একদম বগুড়া পর্যন্ত যে এলাকা, এটাকে বলা হচ্ছে বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র ভূমি বলি আমরা। বরেন্দ্র জাদুঘর কোথায়? রাজশাহীতে। বরেন্দ্র জাদুঘর কোথায়? রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র জাদুঘর। ওকে, তারপরে আসেন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? এই যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন 630 খ্রিস্টাব্দে। তাই 630 খ্রিস্টাব্দে তিনি বাংলায় এসেছিলেন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং। ওকে, তারপর আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজশাহীর বড়কুটি কাদের কীর্তি? রাজশাহী বড়কুটি কাদের কীর্তি? এটা কারা বানিয়েছিল? কারা বানিয়েছিল? এরা বানিয়েছিল ওলন্দাজরা। ওলন্দাজ কারা? যারা হল্যান্ড, নেদারল্যান্ডের অধিবাসী তারা, তাদেরকে বলা হয় ওলন্দাজ বা ডাচ বলা হয়। কি বলা হয়? ডাচ বলা হয়। তাহলে এটা কাদের? ডাচদের। রাজশাহীর বড়কুটি কাদের কীর্তি। বিশিষ্ট রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় কোথায় কাজ করতেন? কোথায় কাজ করতেন বিশিষ্ট রুহুল আমিন? তাহলে আপনারা তো আর্টিফিশার, ওনার নাম কি ছিল? আর্টিফিশার, বিশিষ্ট আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন আর্টিফিশার। উনি সেক্টর 10-এ কাজ করতেন। কোন সেক্টরে? সেক্টর 10-এ কাজ করতেন। 10-এ কাজ করতেন। ওকে, 10-এ। তার মানে উনি কিসে ছিলেন? নৌবাহিনীতে ছিলেন। কিসে ছিলেন? নৌবাহিনীতে ছিলেন। কোথায় ছিলেন? নৌবাহিনীতে ছিলেন। সেক্টর 10-এ কাজ করতেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় কোথায় কাজ করতেন? নৌবাহিনীতে কাজ করতেন। তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, 17 নম্বর প্রশ্ন। রিমেম্বারিং আওয়ার হিরোজ এটা হচ্ছে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের একটা দিন। রিমেম্বারিং আওয়ার হিরোজ অর্থাৎ আমাদের যাদের মাধ্যমে এই বিপ্লবটা সফলতার মুখ দেখেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে স্মরণ করার জন্য, আমাদের হিরো যারা, তাদেরকে স্মরণ করার জন্য পালিত হয়েছিল 1 আগস্ট। রিমেম্বারিং আওয়ার হিরোজ, 1 আগস্ট। ঠিক আছে, তারপর আসেন, তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি? জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এটাকে বলা হয় একে পার্টি। কি বলা হচ্ছে? একে পার্টি। ওকে, একে পার্টি। ঠিক আছে, এটার নাম হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তুরস্কে বর্তমানে ক্ষমতায় আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কয়টি ইলেকটোরাল কলেজ লাভ করেন? কয়টি ইলেকটোরাল কলেজ লাভ করেন? 312টি। সরি, 321টি না, 312টি হবে। হ্যাঁ, অনেকে ভুলে 300, আমার মতো 321-এ দাগা দিন। ঠিক আছে, 300 কত হবে? এটা না, হবে 312টি। 312টি ইলেকটোরাল কলেজে উনি লাভ করেছেন, ইলেকটোরাল কলেজ লাভ করেছেন। আমাদের যেমন এমপি ইলেকশন আমরা যেমন আসন বলি, সিট বলি, এদের বলতে হয় ইলেকটোরাল কলেজ। প্রত্যেকটা এলাকাকে বলা হয় এক একটা কনস্টিটিউয়েন্সি, নির্বাচনী এলাকা বলা হয়, কনস্টিটিউয়েন্সি বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রগণ্য ভূমিকা পালন করেন? কে অগ্রণী ভূমিকা পালন করেন? তাহলে এখানে যে নামগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, জমি দান করেছেন, এবং উনি একইভাবে আরেকটা কাজের জন্য উনি সবচেয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেটি হচ্ছে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়। মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়। ওকে, তারপরে আসেন এরপরে ওটিটি। ওটিটি মানে হচ্ছে আপনার 21 নম্বর প্রশ্ন। ওটিটি মানে হচ্ছে ওভার দ্য টপ। ওটিটি প্ল্যাটফর্ম বলি না আমরা, বিভিন্ন এই যে সিনেমা বানায়, তারপরে হচ্ছে আপনার স্বল্প দৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য বিভিন্ন চলচ্চিত্র বানায়, এগুলোকে কি বলা হচ্ছে? ওটিটি প্ল্যাটফর্ম বলা হচ্ছে। তাহলে ওভার দ্য টপ, ওটিটি মানে কি? ওভার দ্য টপ। ঠিক আছে, 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের ট্যুর ডে ফ্রান্স কোন আমাদের 22 নম্বর প্রশ্ন। 21 নম্বরের পরে হচ্ছে আমাদের 22 নম্বর। তাহলে দেখেন, ট্যুর ডি ফ্রান্স কোন ধরনের প্রতিযোগিতা? এটা হচ্ছে বাইসাইকেল প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? বাইসাইকেল। আপনারা দেখবেন পৃথিবীতে কত প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। আপনারা ফেসবুক ঘাটলে দেখবেন থাপ্পড়ের প্রতিযোগিতা হয় কিন্তু না, তো এরকম প্রতিযোগিতার অভাব নাই। তাহলে ট্যুর ডি ফ্রান্স হচ্ছে কিসের প্রতিযোগিতা? বাইসাইকেল প্রতিযোগিতা। তারপরে এমন আছে আপনার হচ্ছে অলিম্পিকে তো আছে দৌড় প্রতিযোগিতা আছে, আমাদের দেশে তো নৌকা বাইচ আছে। তারপরে দেখবেন আপনার ওই যে তারপরে হচ্ছে কি বলে এটা, বক্সিং আছে, বক্সিং মারামারি, বক্সিং প্রতিযোগিতা। আবার রেসলিং আছে, ওটা তো স্ক্রিপ্টেড। আর বক্সিং হচ্ছে ডিরেক্ট মারপিট, ডিরেক্ট মারামারি, বুঝছেন? তারপরে এরকম আরো অনেকগুলো ইয়ে আছে। কার রেস, যেটা কার রেস, অটোমোবাইল রেস যেটা, এটাকে বলা হয় আপনার ফর্মুলা 1, জনপ্রিয় আর কি এগুলা। তারপরে আসেন দি জার্মান ইডিওলজি। জার্মান ইডিওলজি গ্রন্থের লেখক কে? জার্মান ইডিওলজি গ্রন্থের লেখক হচ্ছে কার্ল মার্কস। কে লিখেছেন এটা? উনি লিখেছেন দাস ক্যাপিটাল, উনি লিখেছেন হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, উনি কি লিখেছেন? জার্মান ইডিওলজি লিখেছেন। নাম কি? কার্ল মার্কস। তার বইয়ের নাম হচ্ছে দ্য জার্মান ইডিওলজি, দ্য জার্মান কি ইডিওলজি। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের man is the measure of all things, man is the measure of all things। এটা হচ্ছে প্রোটাগোরাস, ঠিক আছে? প্রোটাগোরাস, man is the measure of all things। ঠিক আছে, পারবো আমরা? উনি একজন কি ছিলেন? প্রোটাগোরাস। উনি একজন গ্রিক, একজন সোফিস্ট ছিলেন, অর্থাৎ দার্শনিক ছিলেন, একজন গ্রিক দার্শনিক, গ্রিক দার্শনিক। তাহলে এই উক্তিগুলো আমরা জেনে রাখবো, ঠিক আছে? তারপর আসেন গুম বিরোধী আন্তর্জাতিক সনদ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ কততম? বাংলাদেশ 76তম দেশ। 76তম দেশ। কত তারিখ? বাংলাদেশ হচ্ছে 29 আগস্ট 2024। 29 আগস্ট 2024 বাংলাদেশ এটাতে সাইন করেছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কি করেছে? সাইন করেছে। কততম দেশ হিসেবে? 76তম দেশ হিসেবে। কততম দেশ হিসেবে? 76তম দেশ হিসেবে। ওকে, তারপর আসেন কোন প্রতিষ্ঠান পত্রিকার সার্কুলেশন নিরীক্ষা করে? পত্রিকার সার্কুলেশন, পত্রিকা কেমন চলছে, পত্রিকাকে আজে বাজে নিউজ ছড়াচ্ছে নাকি ভালো নিউজ ছড়াচ্ছে, তো পত্রিকার এই সমস্ত বিষয় দিয়ে দেখাশোনা করে কে? চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর এই সমস্ত বিষয় পত্রিকার সার্কুলেশন নিরীক্ষা করে। ওকে, তারপর আসেন আমাদের 27 নম্বর। মোহাম্মদী পত্রিকার মালিক কে ছিলেন? মাসিক মোহাম্মদী পত্রিকা আপনার নাম শুনেছেন। এই মাসিক মোহাম্মদী পত্রিকার মালিক কে ছিলেন? মালিক ছিল হচ্ছে মোহাম্মদ আকরম খাঁ। মোহাম্মদ আকরম খাঁ হবে এখানে, এই যে এটা চন্দ্রবিন্দু হবে, মোহাম্মদ কে আকরম খাঁ। ঠিক আছে, এরপর আসেন তেওড়া কি? এটা একটা জাহাঙ্গীরনগর টাইপের প্রশ্ন। তেওড়া হচ্ছে আপনার এক ধরনের গানের তাল, এক ধরনের গানের অনেক ধরনের তাল আছে, অনেক ধরনের রাগ আছে গানের। এই সমস্ত বিষয় যারা মিউজিক নিয়ে পড়াশোনা করে তারা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করে আর কি। ঠিক আছে, তাহলে তেওড়া হচ্ছে এক ধরনের কি? তেওড়া হচ্ছে এক ধরনের গানের তাল। তেওড়া এক ধরনের কিসের তাল? গানের তাল। ঠিক আছে, তারপরে আসেন কোনটিতে সাংগীতিক নির্দেশনা দেওয়া আছে? কোনটিতে সাংগীতিক নির্দেশনা? অপশনে বলা আছে চর্যাপদ, অপশনে বলা আছে কি আপনার পদ্মাবতী, অপশনে বলা আছে ময়মনসিং গীতিকা, অন্নদা মঙ্গল কাব্য। এটা হচ্ছে আমাদের প্রাচীন নিদর্শন, এটা একটা মধ্যযুগের নিদর্শন।
পদ্মাবতী আলাওলের লেখা মঙ্গল কাব্য এক ধরনের মঙ্গল কাব্য। তাহলে আনসার হবে কি ময়মনসিংহ গীতিকা। এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে সাংগীতিক নির্দেশনা দেওয়া আছে। কি দেওয়া আছে? সাংগীতিক নির্দেশনা দেওয়া আছে। কোথায়? এই যে ময়মনসিংহ গীতিকাতে। তাহলে আমাদের বাংলার ভাষার গীতিকা দুই ধরনের, একটা ময়মনসিংহ গীতিকা, একটা পূর্ববঙ্গ গীতিকা। এখানে আবার অনেকগুলো এই যে মহুয়া, মলুয়া, তারপরে হচ্ছে ভেলুয়া, তারপরে হচ্ছে আপনার কি দস্যু কেনারামের পালা, এই সমস্ত অনেকগুলো পালা এই ধরনের আমরা ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকায় পেয়ে থাকি। কালিদাসের শকুন্তলা নাটকে কোন রাজার নাম পাওয়া যায়? রাজা দুষ্মন্তের নাম পাওয়া যায়। কার পাওয়া যায়? কালিদাসের একটা নাটক শকুন্তলা নাটক। কি এটার পরিপ্রেক্ষিতে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম। নাম অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, কালিদাসের শকুন্তলা নাটকে কোন রাজার নাম পাওয়া যায়? নাম পাওয়া যায় হচ্ছে রাজা দুষ্মন্তের। কার পাওয়া যায়? রাজা দুষ্মন্তের। তো আমাদের মোটামুটি অনলাইনটা শেষ হয়েছে আর কি, আমাদের অনলাইন মডেল টেস্ট 4-এর। তো আমরা একটু দয়া করে আমাদের এই প্রশ্নগুলোর আনসার আমরা দেখে নেব। পরীক্ষায় দেখবেন শুরুর দিক থেকে আমাদের যে পরীক্ষাগুলো একটা প্রশ্ন যে কোনো সময় যদি একবার ভুল হয়, সেটা পরবর্তীতে যদি আবার ভুল হয়, তাহলে আপনি পড়াশোনার মধ্যে নাই। ওকে, আপনি পড়াশোনার মধ্যে নাই। সো আমাদের যে প্রশ্নগুলো আমরা হয়তো পরীক্ষা মডেল টেস্ট দিচ্ছি, অনেকগুলো প্রশ্ন পারি নাই, একই প্রশ্ন যদি আমি আবার এগুলোকে রিভিশন না দিই, আমি যদি ভুলই থেকে যায়, তাহলে কিন্তু আমার আলটিমেট পড়াশোনার কোনো কি নাই, কি হচ্ছে না, কোনো অগ্রগতি হচ্ছে না। সো এটা যেন না হয়। পরীক্ষাতে দিচ্ছেন, দেখেন আপনি যদি চিন্তা করেন আমাদের মেমোরি টেস্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কত পরীক্ষা দিয়েছি, সব প্রশ্ন যদি আপনি ভালো মতো পারেন, তাহলে আপনার চান্স পাইতে এর বেশি কিছু লাগে না। আসলে এর বেশি কিছু লাগে না। আমরা এক জায়গা থেকে বারবার পড়ি, এটাই হচ্ছে আমার নীতি। এক জায়গা থেকে বারবার পড়ি এবং বারবার রিভিশন দিই। বিভিন্ন জায়গা থেকে বারবার পড়ার চাইতে এক জায়গা থেকে বারবার পড়া ভালো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অশেষ শুভকামনা। আসসালামু আলাইকুম।